তোর লজ্জা করে না পিহু? আমার নাম্বার দিয়ে মেয়েদের থেকে চকলেট, চিপস, আইসক্রিম এগুলো নিতে? লজ্জা করবি বা কেন? লজ্জা থাকলে তো। দেখ আহির ভাই, একদম বাজে কথা বলবি না। কি প্রমাণ আছে আমি তোর নাম্বার দিয়েছি? কয়টা প্রমাণ লাগবে বল? যাদের দিয়েছিস তারাই নিজের মুখে বলেছে। কতদিন বলেছে আমার নাম্বার কাউকে দিবি না, তবুও তুই দিয়ে দিস। তবুও তুই দিয়ে দিস। এবার দিয়ে শার্টটা সিম পাল্টানো লাগলো তোর জন্য। এরপর থেকে তুই আর আমার নাম্বার পাবি না। ওরে আমার কোথাকার প্রধানমন্ত্রী আসলেন রে! তার নাম্বার নেওয়ার জন্য মনে হয় আমি মরেই যাচ্ছি। প্রধানমন্ত্রী নয়, তবে ভবিষ্যৎ পুলিশ। বুঝলি? পুলিশ হওয়ার পরে আমার সবচেয়ে বড় শত্রু তোরে আগে জেলে দিব। খেয়ে দেয়ে কাজ নেই, পড়াশোনা নেই, সারাদিন শয়তানি। এবার আমি ছোট কাকাকে বলবো তোকে বিয়ে দিয়ে আপদ বিদায় করতে। সকাল সকাল আমার ঘুমের পাল্টা বেঁচেছে। আমি কি কাউকে বলেছি নাকি সকাল সকাল তোকে ফোন দিয়ে ঘুম ভাঙাতে? তুই কি ঘটক যে আমার ঘর ঘটকালি করবি? আমিও বড় আম্মুকে বলবো তোকে বিয়ে দিয়ে আপদ বিদায় করতে। গাধা একটা। ছেলেদের বিয়ে দিয়ে আপদ বিদায় করে না, তোদের মতো আপদ ঘরে টেনে আনে। কি? এত বড় অপমান! দেখ এবার আমি কি করি। তুই যা তো। সকাল সকাল কেন এসছিস? হুম, বুঝেছি। সকাল সকাল ভিক্ষা করতে এসছিস, কিন্তু বিয়ে ফকিরের জন্য আমার বাড়িতে কোনো চাল ভাত নেই। তোকে আমি পরে দেখে নিব। আগে বল, অর্পা কোথায়? আমি কি জানি, খুঁজে না। বলেই গান গাইতে গাইতে বাড়ি থেকে বের হয়ে যায় আহির। পিহু প্রচন্ড বিরক্ত হয়। এই ছেলের ভাব তার একদম সহ্য হয় না। অর্পাকে ডাকতে ডাকতে ভেতরে যায় পিহু। আহিরের মা সকাল সকাল পিহুকে দেখে বলে, কি রে পিহু, তুই এত সকালে? সবাই ঠিক আছে তো? হ্যাঁ, সবাই ঠিক আছে। বড় আম্মু, অর্পা কোথায়? ওর সাথে একটা জরুরি মিটিং ছিল আমার। আরফান রহমান একটু অন্য শহরে যাবেন তাই সকাল সকাল খেতে বসেছিল। পিহুর কথা শুনে হাসতে হাসতে বলল, তোদেরও আবার জরুরি মিটিং হয়? তা মিটিং না হয় পরে করবি। আয় আমার সাথে খেতে বস। তোর বড় আম্মু আজকে ফজরে রান্না করেছে। খেতে খেতে আমিও শুনি তোদের মিটিং এর বিষয়বস্তুটা কি। কথা বলতে বলতে অর্পাও হাজির। না বড় আব্বু, আমরা ছোট বলে কি আমাদের প্রাইভেসি নেই নাকি? এখন খেতে ইচ্ছে করছে না, তোমরা খেয়ে নাও। অর্পা তুই চল। আর একটা কথা, তোমাদের বাড়িতে নাকি আজকে পিঠা খাওয়ার দাওয়াত। হ্যাঁ, কিন্তু তোর দাওয়াত সব সময়। খেয়ে তারপর যাবি। দুজন একসাথে বের হলে কখন ফিরবি ঠিক নেই। না খেলে যেতে দিব না। আরে তাড়াতাড়ি বস তো, আমার অনেক কাজ আছে। কথাগুলো বলেই খাবার পরিবেশন করতে লাগলো পিহুর বড় আম্মু। বাধ্য হয়ে দুজন খেতে বসলো, তখনই রুমে আসলো আহির। আগে বুঝেছিলাম শুক্রবারে সকাল সকাল কোনো ফকির ছাড়া আর কেউ আসবে না। তা কাকিমণি কি তোকে ঘর থেকে বের করে দিয়েছে নাকি? পিহু ছলছল চোখে আরফান রহমানের দিকে তাকালে তিনি আহিরকে একটা ধমক দিয়ে খেতে বসতে বলেন। আহির বাবাকে উপস্থিত দেখে আর কিছু না বলে খেতে বসে পড়ে। পিহু মিটমিট করে হাসছে। বিষয়টা আহির খেয়াল করলেও এখন আর কিছু বলে না, চুপচাপ খেয়ে উঠে গেল। বাবার সাথে সম্পর্কটা তার ভালো যাচ্ছে না। পিহুর বাবারা তিন ভাই বোন, সবার বড় আরফান রহমান, ওনার এক ছেলে এক মেয়ে। মেজো আরফ রহমানের দুই ছেলে, ছোট আহান রহমানের এক মেয়ে আর অনিমা রহমান ওনার এক ছেলে। মাঝে মাঝে ভাইয়ের সংসারে এসে অশান্তি লাগানোই তার কাজ। বর্তমানে তিন ভাই মিলে ব্যবসা করে আর ছেলে মেয়েদের মানুষ করছে। তিন ভাইয়ের আলাদা আলাদা বাড়ি হলেও মনের কোনো দূরত্ব নেই। আহিরের পুলিশ হওয়ার ইচ্ছাটা আরফান রহমানের একদম পছন্দ না, কিন্তু আহির যতবার এর কারণ জিজ্ঞেস করেছে ততবারই এড়িয়ে গেছেন তিনি। শীতকালে পিঠাপুলির উৎসব শীতকে যেন আরও জাঁকজমক করে তোলে। বাড়িতে মেহমানদের যেন মেলা বসে যায়। গ্রামে হোক বা শহর, শীত মানেই পিঠাপুলির উৎসব। হরেক রকমের পিঠা, কত শত নকশাই না থাকে সেই পিঠাতে। বাড়িতে মেহমান আসলে এক দুই কথা বলবেই, তাই বলে তোমার ছেলে রাত বেরাতে বের হয়ে যাবে? আর তারা ভুল তো কিছু বলেনি। একবার দুবার করতে করতে অনেকবারই পুলিশের চাকরির জন্য কত কিছুই না করলো। তাতে কি কোনো লাভ হয়েছে? দেশে কি পুলিশের চাকরি ছাড়া আর কিছু নেই? পুলিশের চাকরি কেন করতে হবে তাকে? আজকে বাড়ি আসলে আমার রুমে পাঠিয়ে দেবে। খুব জরুরি কথা আছে তোমার ছেলের সাথে। লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছো। এখন আমাকেই কিছু করতে হবে। সব সময় আমার ছেলেটার সাথে মেজাজ দেখিয়ে কথা বলো কেন? ছেলেটার আমার কত স্বপ্ন, পুলিশের চাকরি করবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে। আমার দোয়া আছে আমার ছেলের সাথে, সে ঠিকই একদিন পুলিশ হবে। একদম আমার ভাইয়ের মতন। আর তোমার বোনেরই বা কি দরকার ছিল বাপের পয়সায় খায় বলার? আমার ছেলে তোমার পয়সায় খাবে না তো কি পাড়ার লোকেরা খাবে? মেহমান মেহমানদের মতো থাকতে বলবে। তর্কাতর্কির মধ্যেই গান গাইতে গাইতে বাড়ি আসলো আহির।
তার গানের লাইনগুলো এমন ছিল যেন আরফান সাহেবকে উদ্দেশ্য করেই গাইছে। চাকরি কেমনে হবে মামা? চাচার জোর তো নাই। ব্যাচেলার আমি, ব্যাচেলার। দেখলে তোমার ছেলেকে, আমরা যে এখানে দাঁড়িয়ে আছি একবারও তাকালো না পর্যন্ত। মিসেস আরফান স্বামীর কথা পাত্তা না দিয়ে আহিরের পেছন পেছন খাবার নিয়ে ছুটলেন। মায়েদের যে সব দিকেই খেয়াল রাখতে হয়। অর্পা আর পিহু পাশাপাশি শুয়ে আছে। বাবা মা বাড়ি চলে গেলেও পিহু যায়নি। শোন অর্পা, তোর ওই শয়তান ভাইটা পুলিশ হওয়ার আগেই দেখবি আমি পুলিশ হয়ে গেছি। ওভাবে বলিস না পিউ, ভাইয়ের কত শখ গল্প। কিন্তু আমার মাথায় একটা কথাই আসছে না, যে সব কিছুতে টিকে যাওয়ার পরও ভাইয়ের চাকরি কেন হয় না? এটা কিন্তু তুই ঠিক বলেছিস। বিষয়টা গভীরভাবে ভাবতে হবে। তুই টেনশন নিস না, আমরা এইচএসসিটা দিয়ে নি, আমাকেই কিছু একটা করতে হবে। সাতার মাথা, তুই কি প্রিন্সেস ডায়না রে, যে তুই বললেই চাকরি দিয়ে দিবে? আমি প্রিন্সেস ডায়নার খালাতো নানির ফুফাতো বোনের নাতনির মামার মেয়ে। তুই চাপাবাজি বন্ধ কর, ঘুমা তো। চল, সকাল সকাল প্রাইভেট আছে। তুই আর তোর ভাই তো এখন আমার মূল্য বুঝবি না, তবে একদিন বুঝবি বুঝবি। অর্পা আর পিহু কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়ে। সকালে দিদুনের চেঁচামেচিতে ঘুম ভাঙে দুজনের। বিরক্ত হয়ে বাহিরে চলে আসে। পিহুর দিদুনের নাম ফুলমতি। ফুলমতি তার ভাইয়ের ছেলেকে ফোন দিবে এটা নিয়ে চেঁচামেচি করছে। আরফান রহমান অনেকবার নাম্বার চাইলেও দিতে পারছে না। তার মতে ফোন থাকলেই ফোন দেওয়া যায়, নাম্বার লাগবে কেন? চেঁচামেচি শুনে আহিরও বের হয়ে আসে, ফুলমতিকে উদ্দেশ্য করে বলে, কি গো সুন্দরী, সকাল সকাল ভিডিও চালু করেছো কেন? তুইও আমাকে এমন ভাবে বলছিস দাদু ভাই? আমি আর থাকবো না এই বাড়িতে, চলে যাব। তোরা আমাকে আমার ভাইয়ের বাড়িতে রেখে আয়। তোমাকে ছাড়া আমি কেমনে থাকবো দিদুন? কোথাও যেতে হবে না। আমাকে বলো কি হয়েছে। মহিনকে মোবাইল করতো, ওর সাথে আমার কথা আছে। আচ্ছা, এখনই ফোন নিয়ে আসছে। এই তো চলে এসেছে, এবার নাম্বার দাও। তুইও কি তোর বাপের মতন মূর্খ হয়ে গেলি? মোবাইল তো তোর হাতেই আছে, নাম্বার লাগবে কেন? তুই তাড়াতাড়ি মোবাইল করে আমার হাতে দে। আহির করুণ চোখে সবার দিকে তাকালো। সবাই মিটমিট করে হাসছে। হঠাৎ কেউ একজন এসে বলল, চিঠি এসেছে, কেউ আছেন? এত সকালে কিসের চিঠি আসলো? আহিরের চোখে মুখে খুশির ঝলক। হ্যাঁ, এবার আহিরের চাকরিটা হয়ে গেছে। জয়নিং লেটার এসেছে। বাড়ির সবাই খুব খুশি, তবে একজন বাদে। সে বারবার চেষ্টা করেছে আহিরের পুলিশের চাকরিটা যেন না হয়, কিন্তু কথাই বলে না, কপালের লিখন না যায় খণ্ডন। সেই একজন আর কেউ না, স্বয়ং আহিরের বাবা। আহিরের মতো বয়সেও আহিরের মতো বয়সেও তারও একই স্বপ্ন ছিল, তা পূরণও হয়েছিল, কিন্তু কিছু অমানুষের জন্য স্বপ্নটাকে কুরবানি দিতে হয়েছিল একটা সময়। অতীতের কথাগুলো ভাবলে এখনো তার কষ্ট হয়, চোখ ভিজে যায়। আহিরের বাবার বিষণ্ণ চেহারা সব চোখ এড়ালেও ফুলমতির চোখ এড়ায় না। ছেলেকে চোখ দিয়ে ইশারা করে কাছে ডাকে। কাছে যেতেই ফুলমতি বলে, অনেক তো হলো, এবার ছেলেটাকে চাকরি করতে দে, ওকে আর বাধা দিস না। আরফান রহমানের মায়ের কথার উত্তরে কিছু না বলে যায়। আহিরের মায়ের যেন খুশি আর থামছে না। গ্যাসে তরকারি রান্না করছিল, এত সব কিছুর মধ্যে ভুলেই গেছে গ্যাসের চুলা বন্ধ না করেই ছুটেছে দুজাকে খবর দিতে। বাড়ির দূরত্ব প্রায় পাশাপাশি হতে বেশি সময় লাগেনি যেতে। অর্পা খুশিতে নাচতে থাকে। আহিরের চাকরির খবর শুনে মনে হচ্ছে আরো একজন খুশি হয়নি। আহির তার দিকে কিছুটা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কি রে, মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন? মোটেও না, চাকরি হয়ে তো আরো ভাব বেড়ে গেল তোর। কি দেখেছি তোকে চাকরি দিল, এটাই আমার মাথায় আসছে না। ছেড়ে দে, তোর এই মশার মাথায় ঢুকবে না। মনে আছে তো কালকে কি বলেছিলাম? তৈরি থাকিস। আহিরের কথায় মুখ ভেঙচি দিয়ে বলে, পুলিশ হয়েছিস তো কি হয়েছে, একদিন এই পিহুকেই তোকে বাঁচাতে লাগবে, মনে রাখিস। হাতেই ঘোড়ায় গেল দল, মশা বলে গত জল। তুই চুপ থাক, এতদিন তাও ঠিকঠাক ছিলি, এবার তো ঘুষ খেয়ে ভুড়িওয়ালা এসেপি আহিরাজ রহমান হয়ে যাবে। হায় হায়, লোকে আমাকে বলবে ওই ভুড়িওয়ালা আহিরাজ তোমার কাজিন না। লজ্জা তখন আমার মাথা কাটে যাবে। আহিরের মুড খারাপ করার জন্য পিহু একাই যথেষ্ট। পিহুর কথায় বিরক্ত হয়ে কিছু না বলেই চলে যায়। কথায় কথা বাড়বে। আজকে আর সে মুড খারাপ করতে চায় না। রান্নার পোড়া পোড়া গন্ধ আসতেই ফুলমতি দৌড়ে যায়, পেছন পেছন পিহুও যায়। চুলা অফ করে পিহুর দিকে না তাকিয়েই চলে যায় ফুলমতি। কোনো একটা কারণে পিহুকে তেমন পছন্দ করেন না তিনি, তবে সেটা মুখে না বললেও পিহু ঠিকই বুঝতে পারে। আহিরের মা আশেপাশের প্রতিবেশীদের বলে অবশেষে বাড়ি আসলো। হঠাৎ রান্নার কথা মনে পড়তেই রান্নাঘরে ছুটল। এক সপ্তাহের মধ্যে আহিরের ঢাকা যেতে হবে। পিহু আর অর্পার এক সপ্তাহ পরেই এইচএসসি পরীক্ষা, তবে কিছুদিন যাবৎ এলাকার কিছু বখাটে ছেলে তাদের বিরক্ত করছে। আহিরের রকচটা স্বভাবের জন্য অর্পা তাকে কিছু বলেনি এতদিন, তবে এবার না বললেই নয়। বিকালে আহির বাড়ির বাহিরে বসে বন্ধুদের চাকরি হওয়ার খবর বলছিল।
এমন সময় পিহু আর অর্পা সেখানে হাজির। পুলিশ সাহেব, আমার একটা কেস করার আছে। বিষয়টা খুব সাংঘাতিক, তাড়াতাড়ি সমাধান করতে হবে। আহির ফোন রেখে বলে, কেন? কি হয়েছে? কোন সমস্যা হয়েছে নাকি মজা করছিস? আর এতদিন তো ভাই বলতে, তার নাম ধরে ভাই বলতে, এখন আবার অন্য সুর। বলে ফেল তাড়াতাড়ি। অর্পা বলে, না, ভাইয়ার বিষয়টা সত্যিই সিরিয়াস। তো একটু ঠান্ডা মাথায় শোন। আহিরা এবার সিরিয়াস হয়ে বলে, কি হয়েছে? পুলিশ সাহেব, আপনি আগে আমার কথা শোনেন। আমরা যেখানে যাই সেখানেই যাই। আমাদের দেখে গান গায়, যেতে বললে যায় না, রাত বিরাত নিয়ে যখন তখন বিরক্ত করতে চলে আসে। আহির আবার প্রচন্ড রেগে যায়, রেগে বলতে থাকে, কি এমন করছে? একবার বল শুধু, খুন করে ফেলবো। কথা দিলেন কিন্তু মনে রাখবেন। আগে কথা শেষ করতে দিন। আবার মাঝে মাঝে আমাকে কামড় দেয়। অনেকবার মারার চেষ্টা করেছি, করেও ব্যর্থ হয়েছি। তাই আপনার সাহায্য চাই। আহির এবার জোরে চিৎকার দিয়ে বলে, নামটা বলতে বলছে। ওর তো নিজস্ব কোনো নাম নেই। বাবা মা নাম বাবা মা নাম রাখেনি, তবে বংশগত একটা নাম আছে। অর্পা অবাক চোখে পিহুর দিকে তাকিয়ে আছে, কি বলছে এসব, ও নিজেও বুঝতে পারছে না। আহির বিরক্ত হয়ে বলে, বংশগত নামটাই তুই বল। না হয় আমরা একটু বেশি সুন্দরী, তাই বলে এভাবে আমাদের সাথে। কান্নার অভিনয় করতে থাকে। আহির পেছনে তাকিয়ে একটা ইট দেখতে পায়, তৎক্ষণাৎ হাতে তুলে বলে, কিরে, নাম বলবি নাকি তোর মাথায় হিট মারবো? তোর বলতে হবে না, অর্পা তুই বল। অর্পা নিজেও আমতা আমতা করতে থাকে। আহির বলে, তোদের দুজনকে চড়িয়ে কথা বের করতে হবে নাকি? আসলে আহির ভাই, ওর নাম হচ্ছে মশা। আহির হতভম্ব হয়ে তাকিয়ে আছে। এই মেয়ের মাথায় গন্ডগোল আছে সে জানতো, তবে এত বেশি তা জানতো না। আহির কিছু বলার আগে পিহু অর্পার হাত ধরে দৌড়াতে দৌড়াতে পিহুদের বাড়িতে চলে আসে দুজন। অর্পা পিহুর মাথায় একটা চাটি মেরে বলে, তুই এসব বলবি কেন? আরে গাধা, তুই দেখলি না আহির ভাই কতটা রেগে গেছিল? কয়েকদিন পরেই জয়েনিং, আর এখন মারামারি করলে যদি কোনো সমস্যা হয় চাকরির, তাই কথাটা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। আহির এখনো দাঁড়িয়ে আছে। কোনো মানুষ যে মশার বিরুদ্ধে কেস করতে পারে তা সে পিহুকে না দেখলে জানতেই পারতো না। কয়েকদিন পরে চলে যাবে এই ভেবে আর কিছু বলতে গেল না ওদের। এক সপ্তাহের মধ্যে ঢাকা চলে যায় আহির। আজকে তার প্রথম দিন থানায়। থানায় গিয়েই একটা মেয়ের সাথে ধাক্কা খায়। আহির কোনো মতে সরি বলে ভেতরে চলে যায়। পেছন পেছন সেই মেয়েটিও যায়। চেয়ারে বসে থাকা পুলিশ কর্মকর্তা জিজ্ঞেস করে, আপনি আহিরাজ রহমান? জি স্যার। ওয়েলকাম, পরিচয় করিয়ে দিই, উনি পুলিশ অফিসার মেহেরিমা মেহের। আপনি ওনার আন্ডারে কাজ করবেন, উনি আপনার সিনিয়র। আহির কোনো রকম পরিচিত হয়ে নিজের কাজ বুঝে নেয়। আহিরকে একটা কেবিন দেখিয়ে দেওয়া হয়। কেবিনে বসে মনে মনে ভাবছে, আবার সেই মাইয়া মানুষ। ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল। ছোটবেলায় ক্লাস 5-এ থাকতে একটা মেয়েকে দেখে বলেছিলাম, তোমাকে দেখতে অনেক মিষ্টি, তোমাকে আমার অনেক ভালো লাগে, তুমি আমার বন্ধু হবে। মেয়েটি কি বুঝেছিল একমাত্র সে জানে। মেয়েটা আমাকে বলেছিল, তুমি আমাকে প্রপোজ করেছো, এখন থেকে প্রতিদিন আমাকে চকলেট কিনে দিতে হবে, না হলে কিন্তু স্যারের কাছে বিচার দেব। সেদিনের পর থেকে টানা 1 মাস বাবার দেওয়া 10 টাকার মধ্যে 5 টাকার চকলেট কিনে দিতে হয়েছিল মেয়েটিকে। তবে 1 মাস পরেই মেয়েটি অন্য জায়গায় চলে গিয়েছিল, তাই বেঁচে গেছিলাম। তারপর থেকে মেয়েদের থেকে দূরেই থাকি। ভাবনার মাঝেই ডাক পড়ে আহিরের। তার প্রথম কেস কিডন্যাপের। স্কুল থেকে বাড়ি ফেরার পথে কয়েকটা বাচ্চা কিডন্যাপ হয়েছে, তাদেরকেই খুঁজে বের করতে হবে আহিরের। আহির তার কাজে লেগে পড়ল। অনিমা রহমান পিহুদের বাড়ি এসেছে পিহুর সাথে তার ছেলে আবিরের বিয়ের কথা বলতে, কিন্তু পিহুর বাবা মা না করে দেয়। অনিমার স্বভাব সম্পর্কে তারা আগে থেকেই অবগত। আবির ভালো ছেলে হলেও একটাই মেয়ে তাদের দেখে একটাই মেয়ে তাদের দেখে শুনে বিয়ে দিবেন, একদম তাড়াহুড়ো করবেন না। অনিমা অপমানিত হয় মনে মনে। ভাই আর ভাবিকে উদ্দেশ্য করে বলে, এরপর আমি নয়, তোমরাই যাবে তোমাদের মেয়ের বিয়ের কথা বলতে, নইলে আমার নামও অনিমা নয়। এক মুহূর্ত না দাঁড়িয়ে বের হয়ে যায়। পেছন থেকে ভাই ডাকলেও পেছন ঘুরে তাকান না। অনিমা আর কারোর সাথে দেখা না করেই বাড়ি চলে যায়, কিন্তু মনে মনে তার আফসোসের শেষ নেই। ভাইয়ের একটাই মেয়ে, যত সম্পত্তি আছে সব সে একাই পাবে। আবিরের সাথে বিয়ে দিতে পারলে সব তার ছেলের হতো। আহির খোঁজ নিয়ে জানতে পেরেছে যেসব বাচ্চারা কিডন্যাপ হয়েছে তার পাশাপাশি বিল্ডিং এ থাকতো। এটা কোনো ছোট মাথার কাজ না, পেছনে কোনো বড় মাথা আছে। আহির তা বুঝতে পেরেছে। ছদ্মবেশ নিয়ে বিল্ডিং এর আশেপাশে তথ্য জোগাড় করার জন্য ঘোরাঘুরি করছে। আরফান রহমানের কাছে এখন সবটা ক্লিয়ার। ছেলের 6-7 মাস বাড়ি না আসার কারণ সে বুঝতে পেরেছে। আহির মেসে থেকে পড়াশোনা করে, তবে মাসে একবার হলেও তার মায়ের জন্য তাকে বাড়ি আসতে হয়। ছেলেকে না দেখলে সে অসুস্থ হয়ে পড়তো। প্রতিদিন ফোন দিয়ে কথা বলতো, কিন্তু হঠাৎ কেমন যেন বদলে যেতে লাগলো। আরফান রহমান ভেবেছিলেন ছেলের রাগ করে বাড়ি আসছে না, ফোনও বন্ধ করে রেখেছে।
আহির ১.৫ মাস আগে বাড়ি ফিরেছে। এসব ভাবতে ভাবতে মিসেস আরফান রুমে আসে। তুমি কি এখনো রাগ করে আছো? আমি রাগ করার কে? এসব কি বলছো তুমি? তুমি আমাদের সবকিছু। মা ছেলে মিলে ভালোই অভিনয় করলে। আমি কত বোকা! দেখো যে মা ছেলেকে না দেখে না কথা বলে থাকতে পারতো না। সেই মা হঠাৎ ছেলের সাথে কথা বলতে চাইতো না, বাড়ি ফিরে আসতেও বলতো না। কেন এমন করেছি তুমি জানো না? এর আগে একবার ট্রেনিংয়ে যাওয়ার আগে তুমি অসুস্থতার অভিনয় করে যেতে দাওনি। এবারও তোমাকে জানালে তুমি কখনোই যেতে দিতে না। আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। আলোটা বন্ধ করে দাও। কথাটা বলেই চুপচাপ শুয়ে পড়ে আরফান। স্বামীকে কিছু না বলে তিনিও শুয়ে পড়ে। সকালবেলা পরীক্ষা দিতে যাওয়ার জন্য পিহু অর্পাকে ডাকতে আসে। আরফান রহমান বসে চা খাচ্ছিলেন। পিহুকে সদর দরজায় দেখে ডাক দেয়। পিহু মাঝে, ভেতরে আয়। না বড় আপু, পরীক্ষা দিতে যাব, দেরি হয়ে যাবে। আমাদের পরীক্ষার কেন্দ্রটা একটু দূরে পড়েছে, জানোই তো। অর্পা তৈরি হচ্ছে, ততক্ষণ কি বাইরে দাঁড়িয়ে থাকবি? নাকি আয় তো। তা তোর পরীক্ষা কেমন হচ্ছে? লিখিত ভালোই হয়েছে, কিন্তু এমসিকিউ ভালো হচ্ছে না। সবগুলোই মনে হয় যমজ ভাই বোন। ভালো করে পরীক্ষা দিস। পেও চল, আমি রেডি। তাড়াতাড়ি চল। আব্বু আসছি, আমাদের দোয়া করো। আচ্ছা, সাবধানে যাস। পিহুদের আজকে পরীক্ষা শেষ। পরীক্ষা দিয়ে বাড়ি আসার পথে আবার সেই ছেলেরা বিরক্ত করতে থাকে। দুপুরবেলা আশেপাশে মানুষ না দেখে তাদের ভয় ভয় করছিল, কিন্তু পিহু সাহস না হারিয়ে অর্পার হাত ধরে হাঁটতে থাকে। কিছু দূর যেতেই একটা রিক্সা পেয়ে যায়। এভাবে আর কতদিন আজকে তারা বেশিই ভয় পেয়েছে। বাড়ি গিয়ে অর্পা কান্নাকাটি শুরু করে দেয়। বাড়ির সবাই খুব রেগে যায়, আর বিষয়টা এতদিন গোপন রাখার জন্য ওদেরও বকাবকি করতে থাকে। ছেলেগুলোর বাড়িতে বিষয়টি জানালে একজনের পরিবার আবার উল্টো বিয়ের প্রস্তাব নিয়ে আসে পিহুর জন্য। পিহুর পরিবার রেগে অপমান করে তাড়িয়ে দিলে তারা পিহুকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। প্রভাব প্রতিপত্তির জোরে মানুষ তার মূল্যবোধ ভুলে যায়। পিহুর বাবা মা অনেক ভয় পেয়ে যায়। এই খবর শুনে পিহুর জন্য আবার বিয়ের প্রস্তাব নিয়ে আসে অনি অনিমা রহমান। আগেরবার বিষয়টা না জানালেও এবার পিহু নিজেই বলে। আমি আবির ভাইকে বিয়ে করতে পারবো না। কিন্তু পিহুর বাবা আহান রহমান এবার রাজি হয়ে যায়। তার বোনের সম্পত্তির লোভ থাকলেও এতটুকু তিনি জানেন, পিহুকে সে যথেষ্ট দিবেন না, বরং আদরই রাখবেন। আর আবির তো ভালো ছেলে, পেশায় ডাক্তার, নতুন জয়েন করেছে। পিহু কাউকে বোঝাতে পারলো না সে পড়াশোনা করতে চায়, বিয়ে করতে চায় না, সে নিজেও পুলিশ হতে চায়। আরফান রহমানের কাছে ছুটে যায়। বড় আপু, আমি বিয়ে করব না, তুমি কিছু করো প্লিজ। কান্না করিস না মা, থাম। আমি তোর বাবাকে বুঝাবো। বড় আপু, তুমিও তো জানো আমিও পুলিশ হতে চাই। ছোটবেলায় আমি আর আহির ভাই পুলিশ পুলিশ খেলতাম, অর্পাকে গ্রেপ্তার করে নিয়ে যেতাম। আমার অনেক ভালো লাগতো। পুলিশের রক্ত যে ভালো তো লাগবেই। বড় আপু, এটা তুমি কি বললে? পুলিশের রক্ত মানে? বাবা তো ব্যাংকে চাকরি করতো, আগে পুলিশের তো নয়। আরফান রহমান মুখ ফসকে এই কথা বলে ফেলবে সে নিজেও ভাবতে পারেনি। আমতা আমতা করে বলে। কিছু না মা, তুই যা, আমি দেখছি। পিহুর মন খারাপ থাকায় কিছু না বলে চুপচাপ চলে যায়। পিহু কান্না করছে, অর্পা বসে সান্ত্বনা দিচ্ছিল। আরফ রহমান বউ সন্তান নিয়ে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। শ্বশুরবাড়ি কক্সবাজার হতে তেমন যাওয়া হয় না। এবার ছেলেদের জন্য বাধ্য হয়ে ১ মাসের জন্য গিয়েছিলেন। কিন্তু পিহুদের বিষয়ে জানতে পেরে আগের দিন রাতেই রওনা দিয়েছিলেন। আরফ রহমানের ২ ছেলে দিহান আর বিহান যমজ, এবার ১০ম শ্রেণীতে উঠবে। নিজের বোন না থাকলেও অর্পা আর পিহু বলতে পাগল তারা। সারা রাস্তায় দুজন পরিকল্পনা করতে করতে এসেছে কিভাবে ছেলেগুলোকে মারবে। কিন্তু বাড়ি ফিরে বিয়ের কথা শুনে চমকে ওঠে। আরফান রহমান আর আরাফ রহমান ২ ভাই মিলে আহানকে বোঝাতে থাকে। কারো ভয়ে আমরা কেন পিহুকে বিয়ে দেব? কিন্তু আহান রহমান বুঝতে নারাজ। একটাই মেয়ে তার, যদি কোনো ক্ষতি হয়ে যায়। না না, কিছুতেই না। ভাইয়ের সব কথা শুনলেও এটা মানতে নারাজ। ২ ভাইকে উদ্দেশ্য করে বলে। আমার মেয়ে, আমি যা বলবো তাই। ছোট ভাইয়ের কথায় তারা দুজনেই কষ্ট পায়, কারণ তারা সবাই পিহুকে একটু বেশিই ভালোবাসে। পিহু দরজায় দাঁড়িয়ে বাবার ব্যবহার দেখে অবাক। ছলছল নয়নে বড় আব্বু আর মেজ আব্বুর দিকে তাকিয়ে থাকে। পিহুর দিকে তাকিয়ে তারাও মাথা নত করে নেয়, কারণ তারা কিছুই করতে পারল না। ঘরোয়াভাবে ঘরোয়াভাবে ১ সপ্তাহ পরে বিয়ে ঠিক করে। আরাফ রহমান বাড়ির বড় ছেলে হিসেবে আহিরকে একটু বেশিই ভালোবাসে। ২ ভাই বিয়েতে থাকতে রাজি হয়নি, তাই আহিরকে ফোন দিয়ে বাড়ি আসতে বলে। আহির পিহুর বিয়ের কথা শুনে চমকে ওঠে। এত তাড়াতাড়ি বিয়ে ঠিক করার লোক তো কাকাই না, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। তার থেকেও বেশি চমকে ওঠে আবিরের সাথে বিয়ের কথা শুনে। কাকাই, আমি আসবো, তুই টেনশন করো না। আহির আবিরকে ফোন দেয়। কি রে ভাই, এসব কি শুনছে? তুই পিহুকে বিয়ে করবি? না রে শালা, তুই কিছু কর। মামার কোনো কথাই শুনছে না। আমার বিয়ে ঠিক করে এসেছে, তাও না জানিয়ে। কিন্তু আমি বুঝলাম না পিহু রাজি হলো কেন।
আমার মনে হয় না ও রাজি হয়েছে। কিন্তু তোর যে গার্লফ্রেন্ড আছে তার কি হবে? 1 মাস হলো আমার ব্রেকআপ হয়েছে, কিন্তু ওকে ভোলা আমার পক্ষে অসম্ভব। তাহলে আর কি, বিয়ে করে নে। তুই বলছিস? ভাই, এবার বাঁচ আমাকে। লজ্জা করে না তোর? আমার কাছে সাহায্য চাচ্ছিস? আমি কিছু করতে পারবো না, তুই নিজে বিয়ে ভাঙবি। রাখছে। আরে শোন, যা রেখে দিল। সবাই আমাকে কি পেয়েছে, আজব লোকজন। আবির পিহুকে ফোন দেয়। আহিরের নতুন নাম্বার হওয়াতে পিহু চিনতে পারে না। কয়েকবার রিং হয়ে বন্ধ হয়ে যায়, একটু পরে আবার বেজে ওঠে। এবার কল রিসিভ করে সালাম দেয় পিহু। ফোন ধরতে এত দেরি হয়? নাকি বিয়ের জন্য 7 দিন আগে থেকে রূপচর্চা বসছিস? তুই? হ্যাঁ, কেন? আবার কি ভেবেছিলে? আমার মন ভালো নেই আহির ভাই, তুই প্লিজ মজা করিস না। আরে কাঁদছিস কেন? তোর কাজ সবাইকে বিরক্ত করা, কান্নাকাটি করা না। আহির ভাই কি দরকার বলে ফোন কেটে দে। কথা বলতে ভালো লাগছে না। আচ্ছা শোন, রাগিস না। তোর মতো আপদকে আরো কিছুদিন বাড়ি রাখার সুযোগ আবিরই করে দিবে। মানে? তোর চিকন মাথায় ঢুকবে না। যা হচ্ছে হতে দে, চিলপেতনি। হ্যালো, হ্যালো আহির ভাই, শোনো। কি বুঝলো ও? কোনো কারণ ছাড়া আহির ভাই কিছু বলে না, তার মানে আমার বিয়েটা হবে না? ইয়া কি আনন্দ আকাশে বাতাসে। দিহান আর বিহান পিহুকে সান্ত্বনা দিতে এসেছিল, এসে পিহুকে নাচতে দেখে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। প্রিয় আপু, তুমি নাচছো কেন? নাচতে নাচতেই বলে, আরে দুই রাজা একসাথে যে আয় আয় খুশির খবর আছে, তোদের রেখে আমি কোথাও যাব না। আহির ভাইকে কিছু করবে এই ভেবে সবাই খুশি হয়ে যায়। আহির ভাই যে কিছু করবে এই ভেবে সবাই খুশি হয়ে যায়, কিন্তু আহির কি সত্যিই কিছু করবে? নিখোঁজ হওয়া বাচ্চাদের পরিবারকে ফোন করে মুক্তিপণের টাকা চেয়েছে। 20 কোটি, খুব বড় অ্যামাউন্টের টাকা। অহির চিন্তিত, শেষ পর্যন্ত বাচ্চাগুলোকে বাঁচাতে পারবে তো? টাকা দিলেই যে বাচ্চাদের দিয়ে যাবে তার কি গ্যারান্টি আছে? আর এত টাকা কারো পরিবারের দেওয়াই সম্ভব না। কিন্তু আহিরকে অবাক করে দিয়ে পরিবারগুলো টাকা দিতে রাজি হয়ে যায়, আর পুলিশদের মাথা ঘামাতে নিষেধ করে দেয়। কিন্তু আহিরের শেষ দেখেই ছাড়বে। আহির খোঁজ পেয়েছে একটা গোডাউনে বাচ্চাদের আটকে রাখা হয়েছে। পুলিশ নিয়ে সেখানে চলে যায়, গোডাউনের চারপাশ ঘিরে কিছু পুলিশ নিয়ে ভিতরে যায়। কিডন্যাপাররা পালানোর চেষ্টা করলেও পারে না। কিডন্যাপের সাথে যুক্ত ছিল বিল্ডিং এর ময়লা নিয়ে যাওয়া এক লোক। তাকে সন্দেহ করে ফলো করে আহির, আর দিন শেষে তার সন্দেহ সঠিক হয়। বাচ্চাগুলোর পরিবারের এত টাকা দিতে চাওয়ার কারণ, কালো টাকার ব্যবসার সাথে তারা জড়িত ছিল। তার মানে কিডন্যাপার সব খোঁজ খবর নিয়েই মাঠে নেমেছিল। বুদ্ধিমত্তার সাথে কেস সমাধান করার জন্য সবাই আহিরের প্রশংসা করতে থাকে। আহিরের তো ছুটি প্রয়োজন, বাড়ি যেতে হবে। মেহেরের কেবিনে গিয়ে নক করে। ম্যাম, আসবো? আসুন। ম্যাম, আমার ছুটির প্রয়োজন খুব। কয়দিনে? 2 দিনের। আচ্ছা, যেতে পারেন, তবে যে কোনো প্রয়োজনে আমাকে যে কোনো অবস্থায় চলে আসতে হতে পারে। ঠিক আছে। আহির বের হতে যাবে এমন সময় মেহের ডাক দেয়। শুনুন। জি ম্যাম। কনগ্রেচুলেশন, আপনার কাজ আমার ভালো লেগেছে। ধন্যবাদ ম্যাম। এবার আপনি আসতে পারেন। আহির একটা ভাড়া বাসা নিয়েছে, 1 মাস হলো। একজন মধ্যবয়স্ক মহিলা তাকে রান্না করে দিয়ে যায়, কিন্তু 1 সপ্তাহ যায় না, বাজারের জিনিসপত্র উধাও হয়ে যায়। তবে দামি কোনো জিনিস নয়, রান্নার তরি তরকারি, তেল, মশলা। কাজটা কার আহির বুঝতে পারলেও কিছু বলে না। ঢাকা শহরে বিশ্বস্ত লোক পাওয়া কঠিন। পুলিশের বাড়িতেও চুরি। আহির মনে মনে ভেবে হাসে। মহিলাটিকে 2 দিনের ছুটি দিয়ে বেরিয়ে পড়ে বাসের উদ্দেশ্যে। পিহুর এবার খুব টেনশন হচ্ছে, রাতে ওর বিয়ে, কিন্তু আহির ভাই এখনো আসলো না। তাহলে কি ও কিছু করবে না? এদিকে আবির ভাইয়েরও কোনো খবর নেই। আহিরকে অনেকবার ফোন দিলেও পিহুর ফোন রিসিভ করে নাই। যেহেতু ঘরোয়াভাবে বিয়েটা হবে, কাছের কয়েকজন লোক ছাড়া তেমন কেউ নেই। সন্ধ্যার দিকে আবিরের আসার কথা থাকলেও আবির আসে না। অনিমা বারবার ছেলেকে ফোন দিয়েও পায় না। আবির পালিয়েছে, সে কিছুতেই পিহুকে বিয়ে করবে না। মাকে এতদিন বুঝিয়েও লাভ হয়নি। আবির পিহুর ফোনে একটা মেসেজ দেয়। পিহু, তোকে আমি সারা জীবন আমার বোনের চোখে দেখেছি, আর আমি অন্য কাউকে ভালোবাসি। তোকে বিয়ে করতে পারবো না। তুইও রাজি না এই বিয়েতে, আমি জানি। আমি পালিয়ে যাচ্ছি, বাকিটা তুই আর আহির মিলে সামলে নিস। পিহুকে বিছানায় বসিয়ে সাজাচ্ছিল অর্পা। হঠাৎ পিহু উঠে নাচতে শুরু করে। অর্পা অবাক হয়ে জিজ্ঞেস করে। পিহু ফোন এগিয়ে দেয়। মেসেজটা দেখে অর্পাও খুব খুশি হয়। অর্পার মাও তাকে নানার বাড়ি পাঠিয়ে দিবে পিহুর বিয়ের পর, সেখানে থেকে পড়াশোনা করবে। কিন্তু পিহু বা অর্পা কেউ রাজি নয়। অর্পারে, এখনো তো তোর শয়তান ভাইটা আসলো না রে। টেনশন করিস না, ভাইয়া চলে আসবে। আর বড় কথা, তোর বিয়েটা তো হচ্ছে না। আবির আহান রহমানের ফোনেও একটা মেসেজ পাঠায়। ছোট মামা, আমি পিহুকে বিয়ে করতে পারবো না, আমাকে মাফ করে দিও। আহান রহমান নিচে বসে পড়ে। অনিমা রহমানকে জিজ্ঞেস করে। আবির এই বিয়েতে রাজি ছিল না।
মাথা নিচু করে অনিমা উত্তর দেয়। না। কেন করলি এমন? আমাকে আগে বিষয়টা জানাতে পারতে। কাজে চলে এসেছে, এখন কি করবো আমি? কিছুই করতে হবে না কাকাই। আহির বাবা, তুই এসেছিস? দেখ না আবির কি বলছে। কাকাই, অন্যর ভয়ে তুমি পিহুকে কেন বিয়ে দিবে? আমরা আছি না, আমি এর সমাধান করেই যাব। আহান রহমান এবার বলে। আজকে আমার মেয়েকে বিয়ে দেবো যেভাবেই হোক। সবাই চমকে উঠে। আহির নিজেও এবার অবাক হয়। এখন সে কি করবে? পিহুর মা এবার বলে। না, কিছুতেই না। মেয়ে তোমার একার না। আরফান রহমান বলে। পিহুর বিয়ে হবে আহিরের সাথে। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। আহির আর পিহু অবাক চোখে একে অপরের দিকে তাকিয়ে বলে। না, অসম্ভব, কখনো না। বাসুর ঘরে বসে আছে পিহু। হ্যাঁ, সবার সিদ্ধান্তে বাধ্য হয়েই তাদের বিয়েটা করতে হয়েছে। ফুলমতি অনেক চেষ্টা করেছিলেন বিয়েটা যেন না হয়, কিন্তু অবশেষে তাদের বিয়েটা হয়েই গেল। মিসেস আরফান প্রথমে রাগারাগি করলেও পরে রাজি হয়ে যায়। আর পিহুর বাবা মা, তারা তো অনেক খুশি। বাড়ির মেয়ে বাড়িতে থাকবে, সারা জীবন চোখের সামনে থাকবে। এর থেকে আনন্দ আর কি হতে পারে বাবা মার? পিহু আর আহিরকে যখন কবুল বলতে বলা হয়, আহির তেমন সময় না নিয়েই বলে দেয়। আর পিহু, সে তো কান্নাকাটি শুরু করে দিয়েছিল বিয়ে করবে না বলে। সবার ধমক খেয়ে 1 ঘন্টা পরে কবুল বলেছিল। আহির প্রচন্ড বিরক্ত হয়েছিল। একে তো জার্নি করে এসেছে, আবার খুব ক্ষুধাও পেয়েছে। বাধ্য হয়ে দিহান আর বিহানকে দিয়ে খাবার এনে খেতে শুরু করেছিল। বাহিরের লোক না থাকায় কেউ কিছুই বলে না আহিরকে। বাইরের সবাই বুঝতে পেরেছিল আহিরের দিকটা। পিহু বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়। ওয়াশরুমে গিয়ে শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসে। ঘড়িতে 2টো বাজে। পিহুর খুব ঘুম পেয়েছে, তাই শুয়ে পড়ে। একটু পরেই আহির রুমে আসে। এসে দেখে পিহু ঘুমাচ্ছে। কি রে মরানি, ঘুমাচ্ছিস কেন? কাজে ঘুম ভেঙে যায় পিহুর। বিরক্ত নিয়ে উঠে বলে। কি সমস্যা, ডাকছিস কেন? আমি ঘুমাবো? কার থেকে আমার শ্বশুর যৌতুক দিয়েছে? জায়গায় সব জায়গায় দখল করে ঘুমাচ্ছিস? শোন আহির ভাই, আমি পুরো খাটে একাই ঘুমাবো। তুই সোফায় অথবা নিচে ঘুমা। না। আস্তাগফিরুল্লাহ, বেয়াদব মাইয়া। জামাইরে কেউ ভাই বলে? এটা বাংলা সিনেমা পাস নাই যে বাংলা সিনেমার ডায়লগ দিবে। না, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। খবরদার আমার কাছে আসার চেষ্টা করবেন না। আমি কিন্তু নিজেকে শেষ করে দিব। আপনি আমার শরীর পেলেও মন পাবেন না। আমার মন প্রাণ জুড়ে শুধুই আমার দেশ। পিহু বিরক্ত চোখে তাকিয়ে আছে। এবার আর শুধু তাকিয়ে থাকতে পারলো না। তুই একটা অসহ্য করলো। আমি কেমন তা শুনতে চাইনি। তুই আমার বিয়ে করবো, আমি এখন থেকে যা বলবো তুই তাই করবি। অনেক জ্বালাইছিস পিহু, এবার তোর পাইছে। প্লেনটারে ব্রেন করবো তোর এখন। আমি বড় আব্বুকে বলে দিব। কালকে তোকে আমি ঢাকা নিয়ে যাবো, তখন বড় বুকই পাবে। চুপচাপ বসে থেকে আমার পা টিপতে থাক। বলে আহির শুয়ে পড়ে। পিহু কিছু না বলে চুপচাপ পা টিপতে শুরু করে। একটু সময়ের জন্য ভুলেই যায় তাদের জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আহিরকে কিভাবে শায়েস্তা করবে ভাবতে থাকে। কিরে, আমার শ্বশুর কি তোকে খেতে দেয়নি? হাতে শক্তি না? টেনশন নাই, ঢাকা গিয়ে তোর ভিটামিন কিনে দেবে। পিহু এবার রেগে গিয়ে জোরে জোরে পা টিপতে শুরু করে আর মনে মনে বলতে থাকে। একবার সুযোগ পাই তোকে দেখিয়ে নিব শয়তান আহিরাজ রহমান। 1 ঘন্টা যাবৎ পা টিপতে টিপতে ক্লান্ত পিহু, কিন্তু আহির কিছুতেই ঘুমাচ্ছে না। কিরে, হাত চলো না কেন? পানি দিয়ে তোর গলাটাতে, তাহলেই বুঝবি হাত চলে কিনা। হায় হায়, তুই তো দেখছি ডেঞ্জারাস মাইয়ারে। বিয়ের রাতে স্বামীকে মেরে ফেলার প্ল্যান করছিস? হয়, তাতেই আমার শান্তি। কালকের খবরও হেডলাইন হবে, বিয়ের রাতে বউয়ের হাতে স্বামী খুন। আসল কারণ কি? মেয়ের কি তাহলে অন্য কারোর সাথে কিছু ছিল, নাকি অন্য কিছু? জানতে আমাদের সাথে থাকুন। তুই চুপ করবি এবার, কিন্তু বেশি বেশি বলছিস। যা, আজকের মতো ঘুমিয়ে পড়, কালকে বলার আগে কাজে লেগে পড়বি, বুঝলি? সুযোগ আমারও আসবে, মনে রাখিস। কখন থেকে তুই আমাকে তুই তুই করছিস কেন? স্বামী হই তোর আমি, সম্বন্ধে কথা বলবে, হয় তুমি বলবি নইলে আপনি, মনে থাকবে। পারবো না। তুই তো আমাকে তুই বলছিস তার বলে। তোর সাথে কথা বলেই ভুল। পিহু মুখ ভেঙচি দিয়ে শুয়ে পড়ে। আহিরও আর কিছু না বলে ঘুমিয়ে পড়ে। পিহু এখনো এটাই ভাবছে, তার আর আহিরের সম্পর্ক আগের মতোই আছে, সাপ আর নেউলের মতো। সকালে পিহুর আগেই ঘুম ভেঙে যায়। রান্নাঘরে গিয়ে দেখে বড় আম্মু চা বানাচ্ছে। বড় আম্মু কি করছো? চা বানাচ্ছি, দেখতে পাচ্ছিস না? পাচ্ছি, কিন্তু তুমি কি রেগে আছো? আমি আর আহির ভাই কেউ তো রাজি ছিলাম না। তুমি কিছু করলে না কেন? প্রথম কথা, রাগ করে লাভ নেই। যা ভাগ্যে ছিল তাই হয়েছে। আর দ্বিতীয় কথা, আমি যেন আর কখনো আহিরকে ভাই বলা না শুনি। আচ্ছা বড় আম্মু। যা, সবাইকে চা দিয়ে আয়। ঠিক আছে। পিহু বুঝতে পারে তার বড় আম্মু মুখে কিছু না বললেও মনে মনে রাগ করেই আছে। বসার রুমে এসে দেখে ফুলমতি আর আরফান রহমান বসে আছে। বড় আব্বু তোমার চা। তুই কেন আনলি? তোর বড় আম্মু কই? সমস্যা নেই বড় আব্বু, কাজ করছে। দিদিন তোমার চা। বড় খোকা, ওকে বলে দে ওর হাতের থেকে আমি কিচ্ছু খাবো না। মা, এসব কি বলছো?
পিহু, আমি খাবো, আমাকে দে। পিহু পেছনে তাকিয়ে দেখে আহির ঘুম থেকে উঠে পড়েছে। পিহুকে কিছু বলার সুযোগ না দিয়ে চা নিয়ে খেতে শুরু করে। চায়ে চুমুক দিতে দিতে আরফান রহমানকে উদ্দেশ্য করে বলে, বাবা, রাতে আমি আর পিহু চলে যাব, আর বখাটে ছেলেগুলোর একটা ব্যবস্থা করে যাব। অর্পাকে কোথাও পাঠাতে হবে না, তোমাদের কাছেই রাখো। পিহু বলে, আমি যাব না, আর গেলে অর্পাকে সাথে নিয়ে যাব। সামনে অ্যাডমিশন, তোরা দুটো একসাথে থাকলে আর পড়া হবে না, তাই আলাদাভাবেই প্রিপারেশন নেবে। আর যদি এক জায়গায় চান্স পাস, তাহলে তো আবার এক হয়ে যাবে। আরফান রহমান বলে, আচ্ছা, কিন্তু পিহুর বাবা মার সাথে একটু কথা বলে নিস। ঠিক আছে, পিহু তোর কাগজপত্র রেডি করে রাখ, যা। পিহু বাড়ি গিয়ে মরা কান্না জুড়ে দেয়। সে কিছুতেই আহিরের সাথে যাবে না। বাধ্য হয়ে আহান রহমান একটা ধমক দিয়ে চলে যায়। সেই থেকে বলে যাচ্ছে, আব্বু আর আমায় ভালোবাসে না, বিয়ে দিয়ে আমায় পর করে দিয়েছে। আর আসবো না আমি কখনো। তোমরা ভালো থেকো। বিড়বিড় করতে করতে কাপড় গোছাচ্ছে। পিহুর মার সাথে সাহায্য করছে। মেয়েকে ছেড়ে দুদিনের বেশি থাকেনি। এখন দিনের পর দিন কেমনে থাকবে? বুক ফেটে কান্না আসছে তার। তবুও মুখে কিছু বলছে না। পিহু একবার বুঝতে পারলে কিছুতেই যেতে চাইবে না। পিহুর সামনে যতই কঠিন হয়ে থাকুক আহান রহমান, শুধুমাত্র সে নিজেই জানে তার মনের মধ্যে কি চলছে। মনে মনে পিহুকে উদ্দেশ্য করে বলে, আমার উপর রাগ করিস না মা। আমি যে কাউকে কথা দিয়েছিলাম তোকে দেখে রাখবো, তোর কোনো ক্ষতি হতে দেব না। ওই বখাটেগুলো চেয়ারম্যানের চেলা। পুলিশ যতই থাকুক, তারা সবসময় দেরিতেই আসে। এসব ভাবতে ভাবতে দুফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ে আহান রহমানের। খুব সাবধানে তা মুছে ফেলে। কেউ যদি দেখে ফেলে তখন কে বলবে? আহির ছেলেগুলোকে মেরে থানায় রেখে আসে। রাতে পিহুকে নিয়ে বাসায় যেতে যেতে মাঝরাত হয়ে যায়। পিহুর অনেক মন খারাপ। বাসে একটা কথাও বলেনি আহিরের সাথে, তাই আহিরও আর কিছু বলেনি। রাতের খাবার না খেয়েই দুজনে শুয়ে পড়ে। সকালে আহিরের ঘুম ভাঙে। আজকেও তার ছুটি। দুদিনের ছুটি নিয়েছিল সে পিহুকে কোচিংয়ে ভর্তি করে দেওয়ার জন্য। একদিন হাতে রেখেই এসেছে। পিহুর ঘুম থেকে উঠতে উঠতে অনেক বেলা হয়ে যায়। তবে আহির তাকে একবারও ডাকেনি ভেবে কিছুটা অবাক হয়। ফ্রেশ হয়ে বাহিরে এসে দেখে আহির চা নিয়ে পাউরুটি খাচ্ছে। পিহুকে উঠতে দেখে বলে, মরণের ঘুম ভাঙলো তাহলে? হুম। এটাই, খেয়ে নে। আপাতত বাইরে খেতে নিয়ে যাবো। আর শোন, প্রয়োজনীয় জিনিস নিয়ে নিস, কোচিংয়ে ভর্তি করে দেব আজকে, পরের সময় পাবো না। ঠিক আছে। তোর কি এখনো মন খারাপ? না, ছাগল তাহলে চুপ থাকে। তুই কিন্তু আমাকে অপমান করছিস। পুলিশকে তুই করে বলিস? এত বড় সাহস! তোর আজকেই তোকে থানায় নিয়ে আসবো। তো কি আপনি বলবো? আপনি বা তুমি যা ইচ্ছে বলতে পারিস, কিন্তু তুই বলিস না। লোকে শুনলে কি বলবে? তুমি বলতে পারবো না। তুমি বলে আমার কাছের মানুষ মনে হয়, কিন্তু তুই তো আমার পর, আমার বড় শত্রু। তাই মানুষের সামনে আপনি বলবো, কিন্তু একটা শর্ত আছে। তোকেও আপনি বলতে হবে। হাসালি, তোকে আমি আপনি বলবো? তাহলে আমিও বলবো না। আচ্ছা, তুই যা বললে তাই হবে। আর শোন, কালকে থেকে আমি থানায় সকাল সকাল বের হয়ে যাব। তুই সকালে খেয়ে কোচিংয়ে চলে যাবি। সকাল সকাল থানায় গিয়ে কি করেন? কাজে যাই, ঘুরতে না। কি জানি সব সময় তো পুলিশ শুধু লেট করে। খুন হওয়ার পরে পুলিশ গিয়ে বলবে আমরা খুনিকে বের করব, আপনারা চিন্তা করবেন না। কেন রে, আগে যেতে পারিস না? তাহলে লোকগুলো বেঁচে যায়। তোর সাথে কথা বলাও ভুল। যা, রেডি হয় না। যাচ্ছি। তবে একটা কথা, সেদিন টেলিভিশনে দেখলাম এক লোক সুসাইড করার জন্য 5 তলায় উঠেছে। যখন তখন লাফ দিবে এমন সময় পুলিশ এসে বলো তাড়াতাড়ি নেমে আসুন, নইলে কিন্তু গুলি করে মারবো। তোকে কিন্তু আজকে। পিহু হাসতে হাসতে দৌড়ে চলে যায়। এবার ওর ভালো লাগছে আহিরকে বিরক্ত করতে পেরে। আহির আর কিছু বলল না। যাক, ওকে বিরক্ত করে হলেও হেসেছে তো। আহির পিহুকে নিয়ে বেরিয়ে পড়লেও কোচিংয়ে পিহুকে ভর্তি করিয়ে দিয়ে একটা রেস্টুরেন্টে যায়। হঠাৎ একটা টেবিলে চোখ যায় পিহুর। আহিরকে উদ্দেশ্য করে বলে, ওটা আবির ভাই না? হ্যাঁ, তাই তো। কিন্তু ও এখানে কি করছে? এইদিকে দেখ, এই মেয়েটা ওর দিকেই যাচ্ছে। আবার তুই? অসহ্য। সামনে দেখুন মেয়েটাকে, গার্লফ্রেন্ড নাকি? আরে, এটা তো মেয়ের ম্যাম। উনি আবিরের গার্লফ্রেন্ড। ম্যাম মানে? আমার অফিসের বস, বুঝছিস? বুঝেছি, চলুন হাতে নাতে ধরি। ঠিক আছে, চল চল। আচমকা কাউকে সামনে বসতে দেখে আবির আর মেহের চমকে ওঠে। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? আহির, তুই? মেহের অবাক হয়ে বলে। তোমরা দুজন দুজনকে আগে থেকেই চেনো? পিহু বলে। আমরা কাজিন, কিন্তু আপনি কি আমার ভাবি নাকি? মেহের কিছুটা ইতস্তত ভাব নিয়ে বলে। আবির বলে, তোরা থাম, আমি বলছি। মেহেরি আমার গার্লফ্রেন্ড। শালা, তুই তো বলেছিস তোর ব্রেকআপ হয়ে গেছে।
পিহুর সাথে বিয়ের কথা শুনে ও আর ঠিক থাকতে পারেনি। আর আমারও বিয়েতে মত ছিল না, তাই আমাদের সব ঠিকঠাক হয়ে গেছে। কিন্তু একটা কথা বল, তোরা দুজন একসাথে, তাও ঢাকায়? আহির কিছুটা রাগ রাগ ভাব নিয়ে বলল। তুই তো পালিয়ে বেঁচে গেলি, কিন্তু আবু তো আমার কপালেই জুটলো। আহিরের বাচ্চা আহির, এবার কিন্তু বেশি বলছিস। এক হাতে কখনো তালি বাজে না। তোরা ঝগড়া পরে করবি, আগে বিষয়টা খুলে বল। আহির সবকিছু আবিরকে খুলে বলে। সব শুনে আবির হাসতে হাসতে বলে। সাপ আর ব্যাঙেরও তাহলে বিয়ে হয়? মজা নিচ্ছিস না? তোর বউ পুলিশ, মনে রাখবি। ঝগড়া লাগলে জেলে দিয়ে দিবে। মেহের ভাই বোনদের কথা শুনে হাসতে থাকে। প্রথমে কিছুটা বিরক্ত হলেও এখন তার ভালোই লাগছে। সবাই একসাথে খেয়ে যে যার গন্তব্যে চলে যায়। আহির পিহুকে ভর্তি করিয়ে বাড়ি চলে আসে। আহির ভাবছে কাজের মহিলাটাকে রাখবে নাকি রাখবে না। পিহুকে জিজ্ঞেস করে। তুই কি রান্না বান্না কিছু শিখেছিস? কেন? আসলে আমাকে যে রান্না করে দিয়েছে, ওটার আবার হাত টান দেওয়ার শখ হয়েছে। কিন্তু এখন তো আর একা থাকি না, সাথে একটা বাদুরও থাকে। যদি চুরি করে নিয়ে গিয়ে চিড়িয়াখানা রেখে আসে, তখন আমি তোর বাবাকে কি উত্তর দিব? তুই আমাকে এভাবে অপমান করলি? আমি বাঁদর? এখন কি আমাকে কাজে লোক বানাবি? আমি তোকে কখন বাদর বললাম? আহির ভাই, তুই যা তো, তোকে আমার দেখতে ইচ্ছে করছে না। আহির এবার রেগে যায়। পিহুর হাত একটু মুচড়ে ধরে বলে। কতবার বলছি ভাই বলবি না, আর তুই তুই করতেও নিষেধ করেছে। পিহুর হাতে ব্যথা লাগায় কান্না করে দেয় আর আহিরকে উদ্দেশ্য করে বলে। আর বলবো না, ছেড়ে দেন। তুই কান্না করছিস কেন? আমি তো আসতেই ধরেছি। আহির হাত ছেড়ে দিলেও পিহুর আর কিছুতেই কান্না থামছে না। কান্না করতে করতেই বলে। আপনি একটা পুলিশ হয়েও বইয়ের উপর অত্যাচার করছেন। আমি বড় আম্মুকে বলে দিব। আহির এবার বিপদে পড়ে যায়। পিহু যদি একবার ওর বাবাকে বলে দেয় তাহলে আহির শেষ। পিহুকে বলে। কান্না থামা প্লিজ, আর কিছু বলবো না তোকে, সত্যি। পিহু বলে। তাহলে আপনার হাতটা দেন। কেন? পিহু কিছু না বলে এবার আরো জোরে জোরে কান্না শুরু করে দেয়। আহির বাধ্য হয়ে হাত এগিয়ে দেয়। পিহু আহিরের হাত ধরে কামড় বসিয়ে ধরে রাখে। আহির কোনো মতে হাত ছাড়িয়ে বলে। রাক্ষসী, এটা কি করলি? এটা বেশ করেছি। তবে রে। দুজন মিলে কিছু সময় দৌড়াদৌড়ি করে বসে পড়ে। রাতের খাবার নিয়ে এসেছে বাহির থেকে। পিহু রাতের খাবার খেয়ে বাড়িতে ফোন দেয়। মিসেস আহানের সাথে কথা বলে সবার খবর নেয়। অর্পার কথা জিজ্ঞেস করতে বলে। আর বলিস না মা, তোরা চলে যাওয়ার পরেই সেই বখাটেগুলোকে ছাড়িয়ে এনেছে কেউ, আর তাই অর্পাকে ওর নানার বাসায় রেখে এসেছে। বাসা একদম ফাঁকা। দিহান আর বিহান তো এসে তোর বাবার সাথে ঝগড়া লাগিয়ে দেয়। কেন তোকে বিয়ে দিল, কেন অর্পাকে পাঠিয়ে দিল, ওরাই নাকি তোদের দেখে রাখতো। অনেকটা সময় কথা বলে ফোন রেখে দেয়। পিহুর এবার আরো মন খারাপ হয়ে যায়। সেই রাতেও আহির আর কিছু বলে না। দুজনেই ঘুমিয়ে পড়ে। সকাল সকাল কাজের মহিলা এসে কলিং বেল বাজাতে থাকে। আহির উঠে খুলে দেয়। তারপর রুমে গিয়ে পিহুকে ডাকতে থাকে। হাই পিহু, ওঠ, আমি বের হব। তোর কোচিং কয়টায় মনে আছে তো? পিহু ঘুম ঘুম ভাবেই বলে। 8টা থেকে 12টা। এখন যা, ঘুমাবো। কি বললি? না কিছু না, আপনি যান, আমি উঠছি। সকালে খেয়ে আহির পিহুর সাথে কাজের মহিলার পরিচয় করিয়ে থানার উদ্দেশ্যে বের হয়ে যায়। থানায় গিয়ে নতুন কেস বুঝে নিয়ে কাজে লেগে পড়ে। আহির আর মেহের এমন ভাবে কাজ করছে যেন কেউ কাউকে চেনে না। অন্যদিকে পিহুর কেন জানি কাজের মহিলাটিকে সুবিধার বলে মনে হয় না। উনি দুপুরের আর রাতের রান্না করে একবারে যাবে। কিন্তু পিহুকে তো যেতে হবে, তবে মহিলাটিকে একা বাসায় রেখে যেতে ইচ্ছে করছে না। তাই পরীক্ষা করার জন্য মহিলাটিকে দেখে সোফায় একটা ইমিটেশনের আংটি রেখে ভেতরে চলে যায়। একটু পরে এসে দেখে নাই, যা ভেবেছিল ঠিক তাই। পিহুকে অনেক কিছু দিয়ে দিয়েছে ওর মা। যদি চুরি করে চলে যায় তখন কি হবে? আগে তো আহির একা থাকতো, সোনাদানা ছিল না বাড়িতে, কিন্তু এখন এখন তো আছে। যদিও পিহু আনতে চায়নি কিছুই, তবুও দিয়ে দিয়েছে। পিহু মহিলাটিকে বলে। দুপুরে রান্না করতে হবে না, আপনি চলে যান, আমি করে নিব। মহিলাটি রাজি হতে চাইলেও না চাইলেও জোর করে পাঠিয়ে দেয় পিহু। তারপর রেডি হয়ে কোচিংয়ের উদ্দেশ্যে রওনা দেয়। পিহুর ক্লাস ভালোই চলছে। সেই দিনই মহিলাটিকে আহিরকে দিয়ে আসতে নিষেধ করে দিয়েছিল। পিহু তেমন রান্না না জানলেও মোটামুটি জানে, তাই নিজেই রান্না করে। তবে আহিরকে আগে তুই বললেও এখন আপনি বলে, কিন্তু রেগে গেলে আবার তুইয়ে চলে যায়। এখন পিহু নিজেও আহিরকে জ্বালায়। আগে ভাই ভাই করতো, এখন ওগো স্বামী বলে ডাকে। প্রত্যেক কথার সাথে বলে আহির বিরক্ত হয়, আর তা দেখে পিহু খুশিই হয়। আজকে পিহু আর অর্পার এইচএসসির রেজাল্ট দিয়েছে। দুজনেই এ প্লাস পেয়েছে। সবাই জানতো ওদের রেজাল্ট ভালোই হবে, কারণ ওরা যতই দুষ্টামি করুক না কেন পড়াশোনায় ফাঁকি দেয় না। রেজাল্ট দেওয়ার আগ মুহূর্তে আহির অবশ্য পিহুকে জ্বালাতে ছাড়েনি। পিহুকে বলেছিল। কি রে, তুই তো 3 বিষয়ে ফেল করেছিস।
পিহু প্রথমে বিশ্বাস করেনি কারণ ওর পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু আহির যখন সিরিয়াস ভাব নিয়ে বলল, রোল রেজিস্ট্রেশন ঠিক লেগেছিল না? তখন পিহু কান্না শুরু করে দিয়েছিল। পরে যখন বলল মজা করেছি, তখন পিহু হাতে যা পেয়েছে ছুঁড়ে মেরেছে। পিহু এখন মন দিয়ে পড়াশোনা করছে। আহিরকে সে দেখিয়ে দিবে সেও ভালো জায়গায় পড়তে পারে। তার এখন প্রধান লক্ষ্য ভার্সিটিতে চান্স পাওয়া। আহির সে তো ব্যস্ত মানুষ, মন দিয়ে কাজ করছে। এর মধ্যে আর বাড়ি যাওয়া হয়নি ওদের, তবে আহান রহমান এসে আহির আর পিহুকে দেখে গেছে একবার। আহির ছুটি পেলেই বাড়ি যাবে দুজন। পিহু এখন ভালোই রান্নাবান্না শিখে গেছে, তবে দুজনের সম্পর্কের কোনো উন্নতি হয়নি। সবসময় একজন আরেকজনের পিছনে লেগে থাকে। রাতে পিহুর পড়ায় মন বসছিল না, তাই গেল আহিরকে জ্বালাতে। আহির একটা কেস নিয়ে গভীর চিন্তায় ছিল। পিহুর ডাকে দরজায় তাকায়। এক হাত ঘুমটা দিয়ে পিহু ডাকছে। ওগো স্বামী, আসবো? না, তুই এখন যা, জ্বালাবি না। স্বামী, অনেক জরুরি বিষয়। ঠিক আছে, আয়। স্বামী, আপনি কি অসুস্থ? এমন শুকনো লাগছে কেন? চান্দি নহর মুখখান। আমি ঠিক আছে। তোর ড্রামা বন্ধ করে বল, কি বলবি? স্বামী, আমি কি কোনো ভুল করে ফেলেছি? এত রেগে আছেন? না, আপনি কিছুই করেননি। আপনি কি কিছু করতে পারেন নাকি? এখন কি বলবেন নাকি চলে যাব? বলছি। তো বল। আসলে বলছিলাম কি, আহির এবার বিরক্ত হয়ে বলে, আমি শুনবো না, তুই বের হ। এমন করছেন কেন? কি সমস্যা ভাই, বলবি তুই? একটা মেয়েকে ভাই কেন বলছেন? ভুল হয়ে গেছে আমার, তুই থাক, আমি চললাম। আহির রুম থেকে বের হয়ে বসার রুমে চলে গেল। পিছু পিছু পিহুও আসলো। আহির এবার সিরিয়াস ভাবে বলল। কিছু বলার থাকলে বল, নইলে বিরক্ত করিস না। পিহু আর কিছু না বলে চলে যেতে লাগলো। হঠাৎ পেছন থেকে আহির ডাক দিয়ে বলল। বাড়ি যাবি? খুশি মনে পেছনে তাকিয়ে হ্যাঁ বলতে গিয়েও কিছু একটা ভেবে বলল না। খাবার দিচ্ছি, খেয়ে নেবেন, আসুন। আহির বুঝতে পারে না মাঝে মাঝে মেয়েটার কি হয়। রাতের খাবার খেয়ে পিহু আবার পড়তে বসে আর আহির শুয়ে পড়ে। মাঝরাতের দিকে শুয়ে পড়ে পিহু। সকালে পিহু আগে উঠে আহিরের জন্য কিছু ঝটপট রান্না করতে কিচেনে চলে যায়। সকালে খেতে খেতে আহির পিহুকে বলে। ইদানিং লক্ষ্মী বউ হয়ে গেছিস দেখছি, ব্যাপার কি বলতো? কিসের আবার ব্যাপার হবে? মানুষের ভালো করতে নেই? তুই আর ভালো? সেদিন একটু বকা দেওয়ার জন্য কি করেছিল মনে নেই? কেমন করেছি? তোর থুকো, আপনার সাথে একটু থুতা মিশিয়ে দিয়েছিলাম। এমন ভাবে বলছেন মনে হয় মানুষ খুন করেছে। তার থেকে বেশি গেছো, ভালো হয়ে যাবে। আমি ভালোই এসছি, বেশি ভালো হওয়া যায় না। এখন কি আমাকে উদ্ধার করুন? বিনা পয়সায় কাজে লোক পাইছেন তো? একদম উল্টো বলতে বলবি না, কাজের লোক তুই রাখতে দিস না। কেমনে দিতাম বলেন তো? যেদিন কাজের লোক ঠিক করলেন সেদিন সকালেই খবরে দেখলাম কাজের লোকের হাতে বাড়ির মালিক খুন। এত ভয় নিয়ে পুলিশ হবে কি করে? ভয় নয়, এটা সতর্ক। পুলিশ হওয়া কঠিন নয়, আপনি চুপ থাকেন। যেদিন আপনি বিপদে পড়বেন সেদিনই পিহুই আপনাকে বাঁচাতে যাবে। তাহলেই হয়েছে, আমাকে বাঁচাতে নয়, তাহলে মারতেই যাবে। তোর নাস্তা বন্ধ, বের হ। খাওয়া হয়ে গেছে, চলেই যাচ্ছে। আহির রেডি হয়ে বেরিয়ে পড়ে। পিহু যতই ভালো ব্যবহার করতে চায় ততই রাগিয়ে দেয় আহির। পিহুও খেয়ে সব গুছিয়ে বেরিয়ে পড়ে। কোচিংয়ে পিহুর দুটো ফ্রেন্ড হয়েছে, প্রিয়া আর প্রিয়াল। জন্মাচ্ছে ভাই বোন ওরা, তবে বলতে গেলে কোনো মিলই নেই তাদের। অলওয়েজ মারামারি ঝগড়া লেগেই থাকে। অল্পদিনেই পিহুর সাথে তাদের ভালোই বন্ধুত্ব হয়ে গেছে। প্রথম পিহু একা একা বসতো, কাউকে চিনত না। একদিন ক্লাসে প্রিয়া আর প্রিয়ান পিহুর সাথে বসেছিল। হঠাৎ করে দুই ভাই বোন গালাগালি শুরু করলে স্যার দুজনকেই দাঁড়াতে বলে তারপর জিজ্ঞেস করে। এত কথা কিসের? ক্লাসে কোন টপিক পড়াচ্ছিল বলেন তো? প্রিয়া আর প্রিহান কি বলবে, ওরা তো ক্লাসে মনোযোগই দেয়নি। তারপরে আবার বসেছে পেছনে। তখন পিহু চুপি চুপি বলে দেয় টপিকটা। সেদিন থেকে ওদের তিনজনের বন্ধুত্ব শুরু হতে থাকে। এখন তো একজন অন্যজনকে তুই করে বলে। প্রথম প্রথম তুমি বলতো, আজকে হঠাৎ প্রিয়া বলে। দোস্ত চল আমরা আজকে কফি শপে যাই, একটু আড্ডা দেওয়া যাবে। কোচিং টাইমে তো তেমন কথাই বলতে পারি না মন খুলে। আচ্ছা চলো, হাঁটতে থাকি। প্রিহান বলে। আচ্ছা দোস্ত, তুই এখনই বিয়ে কেন করলি? আমি করিনি আব্বু, জোর করে দিয়েছে। আর আমায় দেখ, আমি বিয়ে করতে চাই, আমার পড়াশোনা করতে ভালো লাগে না, কিন্তু আমাকে বিয়েই দেয় না। প্রিয়া টিটকারি মেরে বলে। তোর মতো টিকটিকিরে কে বিয়ে করবে রে? তুই কিন্তু বেশি বলছিস। এক কথা দু কথা থেকে দুজনের আবার ঝগড়া লেগে যায়। কফি শপের সামনে চলে আসে ঝগড়া করতে করতে। পিহু এবার বিরক্ত হয়ে বলে। তোরা থামবি নাকি আমি চলে যাব? না দোস্ত, থামছি। ভেতরে গিয়ে হঠাৎ একটা টেবিলে চোখ যায় পিহুর। সেখানে আহিরের সাথে একটা মেয়ে বসে আছে। কি সুন্দর হেসে হেসে কথা বলছে। কই, আমার সাথে তো এমন করে কথা বলে না। পিহুর মনটা অটোমেটিক খারাপ হয়ে গেল, কিন্তু কেন সে নিজেই বুঝতে পারছে না।
একটু পরে দৃশ্যটা প্রিয়ারাও দেখে ফেলে। আহিরের ছবি তারা পিহুর ফোনে দেখেছে, যদিও একটাও ভালো ছবি না, আহিরকে জ্বালানোর জন্যই অমন হাস্যকর ছবিগুলো তুলেছিল। কিন্তু প্রিয়াদের চিনতে কোনো সমস্যা হয়নি, আর পিহুর মুখ দেখে আরো নিশ্চিত হয়ে যায় ওটাই আহির। প্রিয়া বলে, দোস্ত, ওটা তোর বর না? কিন্তু সাথে এই মেয়েটা কে? জানি না। তুই ফোন দিয়ে জিজ্ঞেস কর কোথায় সে। না থাক, তুই দিবি কি না? দিচ্ছি। পিহু আহিরকে ফোন দেয়। 4-5 বার রিং হওয়ার পর রিসিভ করে পিহুকে বলে। এতবার ফোন দিচ্ছিস কেন? দেখছি যখন ধরছে না। পিহু অন্য কিছু না বলে জিজ্ঞেস করে, আপনি কোথায়? আমি রাস্তায় ব্যস্ত আছি, রাখ। কিছু বলার সুযোগ না দিয়ে কেটে দেয়। পিহু অবাক চোখে আহির আর সেই মেয়েটার দিকে তাকিয়ে আছে। মিথ্যা কেন বললো তাকে? পিহু আর দেরি না করে বলে, আজকে আর কফি খেতে ইচ্ছে করছে না, চলো চলে যাই। পিহুর মন খারাপ বুঝতে পেরে তারা আর কিছু বলে না। আহিরকে এটা সেটা বলতে বলতে চলে যায়। তবে পিহুর মুখে কোনো কথা নেই। বাসায় গিয়ে ফ্রেশ না হয়ে যেভাবে ছিল সেভাবেই শুয়ে পড়ে। এদিকে আহির খবর পেয়েছিল আজকে কফি শপে কিছু বেআইনি লোকেরা তাদের বাড়তি ইনকামের গোপন মিটিং করবে, তাই ছদ্মবেশ নিয়ে একটা লেডি পুলিশ অফিসারকে নিয়ে এসেছে। এমনভাবে এসেছে দেখে যাতে মনে হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। চারপাশে নজর রাখছিল। এমন সময় পিহুর ফোন আশা করেনি সত্যি বললে অনেক কিছু জিজ্ঞেস করতো পিহু, তাই কোনো মতে কিছু একটা বলে রেখে দিয়েছে। আহির বাড়ি আসতে আসতে 10টা বেজে যায়। এই কেসটা নিয়ে সে একটু বেশিই ব্যস্ত আছে। বাড়ি ফিরে কলিং বেল না দিয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে লক খুলে ভেতরে যায়। অন্ধকার দেখে একটু অবাকই হয়, কারণ পিহু দিনের বেলায় জানলা না খুলে লাইট দিয়ে রাখে, আর এখন তো রাত। কয়েকটা ডাক দেওয়ার পর সাড়া না পেয়ে নিজের লাইট দেয়। রুমে গিয়ে দেখে পিহু চুপচাপ শুয়ে আছে। কিরে, কখন থেকে ডাকছি, শুনছিস না কেন? এমনি। রাতে খেয়েছিস? খাবার টেবিলে রাখা, খেয়ে নিন। তোর কি শরীর খারাপ? না, পরবর্তী দিয়ে শুয়েছিস কেন তাহলে? পড়া শেষে কথা বলতে ইচ্ছে করছে না, আপনি যান। কি হয়েছে তোর? সবকিছু কি আপনাকে বলতে হবে? হ্যাঁ, হবে। বলে যাবে না? তুই আমার বউ। তাহলে অন্য মেয়ে নিয়ে কফি শপে কি করিস? আহির এবার বুঝতে পারে পিহু কোনোভাবে তাদের বিকালে দেখে ফেলেছে, তাই পিহুকে আরেকটু রাগাতে বলে। তোরা তো চলছে কেন রে পিহু? আমার কেন চলবে, কে তুই? যাই হোক, তোর যখন কোনো সমস্যা হয়নি, তাহলে আমি যার সাথে ইচ্ছা তার সাথে করতে পারবো, তাই না? তোর ব্যাপারে আমাকে কেন জিজ্ঞেস করছিস? তুই যাবি? পোড়া পোড়া গন্ধ আসছে, কিছু জ্বলছে মনে হয়। কই, আমি তো রান্না বসাইনি। কিসের গন্ধ? আমি তো পাচ্ছি না। আহা, এটা গন্ধ নয় রে, রান্নাঘর থেকে আসছে না, আসছে তো তোর মনের ভেতর থেকে। তোকে আজকে আমি মেরেই ফেলবো রে আহিরের বাচ্চা আহির। ছি ছি, নিজের ছেলের নাম কি বাপের নামে রাখবি নাকি? লোকে কি বলবে? লোকের হিসাব পরে, আগে তোকে আমি মেরেই ফেলবো। বলছে আর আহিরের পিছু পিছু দৌড়াচ্ছে। আহির এখনো এটা সেটা বলে পিহুকে রাগাচ্ছে, তবে আহির মনে মনে খুশি। যাক, অবশেষে পিহুর মনে একটু একটু করে তার জন্য ফিলিংস কাজ করছে। হাতের কাছে যা পেয়েছে ছুঁড়ে মেরেছে। আহির ভাবে না, এবার ওকে থামানো দরকার, তাই বলে, আরে পিহু, শোন, আমি মজা করছিলাম। আমার সাথে যাকে দেখেছিস তিনি একজন পুলিশ। একটা কাজে ছদ্মবেশ নিয়েছিলাম আমরা। শর্টকাটে বিষয়টা বুঝিয়ে বলে পিহুকে। এখন কিছু খেতে দে, যদিও দৌড়ানি কি অর্ধেক পেট ভরে গেছে। পিহু কিছু না বলে চুপচাপ খাবার গরম করতে চলে যায়। খাবার গরম করতে করতে আহির ফ্রেশ হয়ে চলে আসে। কি রে, হলো? হয়ে গেছে। তুই গেছিস? তোকে ভাবতে হবে না, তুই নিজেরটা ভাব। পিহু, তুই কিন্তু রেসলিং এর নাম দিতে পারিস। তুই তো কুত্তার থেকেও ভালো দৌড়াতে পারিস। কি বললি? না, কিছু না, রান্না ভালো হয়েছে। খাচ্ছিস তাই কিছু বললাম না, তবে রান্না ভালো হবে কি করে? আমি তো অনেক বেশি লবণ মিশিয়ে দিয়েছিলাম, যাতে খেতে না পারিস। কেন মিশিয়েছিলে? খেতে না পারিস তার জন্য। তুই এইভাবে অত্যাচার করবি আমার উপর? রাগ হয়েছিল তাই। আচ্ছা, বাদ দে, এখন ঝটপট কিছু বানিয়ে নিয়ে আসুন। এবার আর পিহু দ্বিমত পোষণ করলো না। আহিরের নিশ্চয়ই প্রচন্ড ক্ষুধা লেগেছে, নইলে এতবার বলতো না। রাতের খাবার খেয়ে ঘুমাতে ওদের অনেক রাত হয়ে যায়। আহির সকালে আজকে আর পিহুকে ডাক দেয় না। রাতে অনেক পরে ঘুমিয়েছে দুজন। আহির বাইরে থেকে নাস্তা নিয়ে আসে। নিজের খাবার খেয়ে পিহুর জন্য ঢাকনা দিয়ে রেখে চলে যায়। তবে যাওয়ার আগে একটা ছোট্ট কাগজে লিখে দিয়ে যায়। আমি থানায় চলে যাচ্ছি, কাজ আছে, উঠে খেয়ে নিস। খাবার এনেছি, খাবার আনছি বাইরে থেকে, আবার ভাবিস না আমি বানিয়েছি। পিহু ঘুম থেকে উঠেই কাগজটা পায়, লেখাটা পড়ে বলে, এই লোকটা কোনোদিন ভালো হবে না। বলার কি আছে আমি বানাইনি? আমার বয়ে গেছে ভাবতে। পিহু খেয়ে কোচিং এ চলে যায়। আহির থানায় কাজ করছিল, কিছু রিপোর্ট দেখছিল। এমন সময় আহান রহমানের ফোন আসে। আসসালামু আলাইকুম কাকাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোরা কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ। মানে সবাই কেমন আছে? বাবা, তোরা কি আসতে পারবি? কেন কাকাই, কোনো সমস্যা? হ্যাঁ রে পিহুর মা,
খুব কান্নাকাটি করছে, অসুস্থ হয়ে পড়েছে। মেয়েকে ছাড়া তো কোনোদিন এত দূরে থাকে নাই। অনেক দিনই তো প্রায় হয়ে গেল তোরা গেছিস। কান্নাকাটি করলে তো আর অসুস্থ হয়ে যাবে তো কাকিমণি। আমরা আজকে রাতেই ফিরবো, তুমি ভেবো না। আচ্ছা বাবা, সাবধানে আসিস। আহির বলে তো দিল যাবে, কিন্তু এখন কি তাকে ছুটি দিবে? টেনশনে পড়ে যায়। মেহের তখন পেছন থেকে বলে, তোমরা যেতে পারো দেবরজি, আমি সব সামলে নিব। আসলে ম্যাম, আমি সব শুনেছি, তোমরা যাও। বালচারণ ভাবি, অসংখ্য ধন্যবাদ। সাবধানে যেও। ঠিক আছে। আহির বাসের টিকিট কেটে নেয় ফোনে, তারপর বাকি কাজগুলো শেষ করে নেয়। পিহু তো কোচিংয়ে, ব্যাগ গুছিয়ে নিতে হবে, তাই আহির কাজ শেষ করে আগেই বাসায় চলে যায়। যা যা প্রয়োজনীয় মনে হয়েছে নিয়েছে। একটা আলমারি নিয়ে যে পিহুর সাথে তার কি ঝগড়াটা লাগে, তবে আহিরের ভালো লাগে পিহুকে রাগাতে। কবে যে বুঝবে পিহু। পিহু আজকে দুপুরের দিকে চলে আসে, এসে দেখে আহির ব্যাগ গুছিয়ে বিছানার উপর রেখে দিয়েছে। এগুলো কি? চোখে কি কম দেখিস নাকি? না, ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছিস? আমি একা নয়, তুইও যাবি কোথায়? চিড়িয়াখানায়। তুই বলবি কি না? আবার তুই? বাড়ি যাবো আমরা। সত্যি? ফ্রেশ হয়ে কিছু রান্না কর। পিহু প্রথমে খুশি হলেও একটু পরে বলে, আমি যাব না। আহির বুঝতে পারে রাগ করে বলছে। কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে রাজি করে, তবে পিহুর মায়ের কথাটা বলে না, কারণ এখন বললে সারা রাস্তা কান্না করতে করতে সমুদ্র বানিয়ে ফেলবে। রাতে বাসে উঠে আহির আর পিহু চলন্ত বাসে হঠাৎ একটা মহিলা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। আহির এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। অনেকেই জিজ্ঞেস করেছে, কিন্তু মহিলাটা কিছু বলছে না। পিহুর একটু ভয় ভয় লাগছে, তাই আহিরকে ডাক দেয়। আহির গিয়ে নিজের জায়গায় বসে পড়ে। একটু পরে কিছু একটা মনে হতেই প্যান্টের পকেটে হাত দিয়ে দেখে মানিব্যাগ নাই। আহির বুঝতে পারে মহিলাটি চোর, কিন্তু তখন মহিলাটি বাস থামাতে বলে তার কাজ শেষ। কিন্তু আহির মহিলাটি নামার আগেই সামনে গিয়ে দাঁড়ায়, সবাইকে উদ্দেশ্য করে বলে, দেখুন তো, আপনাদের মানিব্যাগ আছে কিনা? অনেকেই বলে নাই। আহির দুজন মহিলাকে এগিয়ে এসে মহিলাটির ব্যাগ দেখতে বলে 5টা মানিব্যাগ পাওয়া যায়। মহিলাটি আবার কান্না শুরু করে দেয়। সাহেব মাফ কইরা দেন, আর জীবনে চুরি করুম না। চোরের তো এটা কমন ডায়লগ, কেমনে বিশ্বাস করবো? সাহেব পেটের তাই চুরি করে খাই। ছোট ছোট বাচ্চা, আমরা বস্তিতে থাকি। কাপড় দেখা অনেকেই পছন্দ করে না, কামেও লয় না। কি করুম সাহেব, আপনিই কর। অনেকেই পুলিশে ধরিয়ে দিতে বলে, কিন্তু আহির মানিব্যাগটি নিয়ে কিছু টাকা দিয়ে বলে, এখন থেকে কাজ করে খাবেন। তারপর বাস থেকে নামিয়ে দিতে বলে। আহির আবার নিজের জায়গায় গিয়ে বসে পড়ে। পিহু সহ অনেকে জিজ্ঞেস করে, ছেড়ে দিলেন কেন? মহিলাটিকে আমার অসহায় মনে হয়েছে, তাই। আর কেউ কিছু বলার আগেই আহির নিজেদের পরিচয় দিয়ে দেয়। তাই আর কেউ কিছু বলে না। বাসায় ফিরতে ফিরতে অনেক ভোর হয়ে যায়। তবে আহির পিহুদের বাড়িতেই আগে যায়। পিহুর মা পিহুকে দেখেই অর্ধেক সুস্থ হয়ে যায়। সকালে ফুলমতি খবর পায় আহির এসেছে, কিন্তু এখনো তার কাছে না এসে পিহুদের বাড়িতে আছে শুনে রাগ করে। এদিকে আহির সারা রাত জার্নি করে এখনো ঘুমোচ্ছে। আহিরের মাও কিছুটা কষ্ট পায়, নিজের ছেলে কি তবে পর হয়ে যাচ্ছে। একটু বেলা করেই আহির ওদের বাড়ি যায়। গিয়ে দেখে সদর দরজা খোলা, কাউকে ডাক না দিয়ে ভিতরে চলে যায়। চেয়ারে ফুলমতিকে বসে থাকতে দেখে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। কেমন আছো দিদুন? কে তোর দিদুন? আমি তোর কেউ না, ছাড় আমাকে। কেন, আমি আবার কি করলাম? কিছুই না, তোর শ্বশুর বাড়িতে যা, এখন তারাই তো তোর সব। কে বলছে তোমাকে? কার কয়া লাগবে, আমি বুঝি। খালি ভুল বুঝো। বাকি সবাই কই? আহিরের গলা পেয়ে অর্পা আর মিসেস আরফান ছুটে আসে। অর্পা তো ভাইয়া বলে দিয়ে জড়িয়ে ধরে। ভাইয়া তুই কখন এসেছিস? ভোরের দিকে। কই, আমাকে তো কেউ বলেনি। পিও এসেছে? এসেছি। তুই কবে আসলি? কাল বিকালে। আর কিছু না বলে অর্পা দৌড়ে চলে যায় পিহুর সাথে দেখা করতে। আহির তার মায়ের দিকে তাকাতেই মিসেস আরফান রান্নাঘরে চলে যায়। আহিরও পিছনে পিছন যায়। মা, তুমি বলছো না কেন আমি এসেছি? তুমি খুশি হও না? আমি খুশি হওয়ার কে? যার বাড়িতে এসেছিস তাকে গিয়ে বল। মা, তুমি এমন করছো? কেউ জানতো না আমরা আসবো। কাকিমণি অসুস্থ পড়েছিল পেয়ের জন্য, তাই এসেছি। আর সেখানে প্রথম গেছে। মিসেস আরফান বিষয়টা বুঝতে পারে, তাই আহিরকে বলে, আচ্ছা, তুই খেয়েছিস? না, তোমার সাথে দেখা না করে কেমনে খাই? আহিরের মায়ের সব রাগ শেষ। আহিরকে বলে, পিহুর মা অসুস্থ, এই অবস্থাতে নিশ্চয়ই রান্না করেছে। হ্যাঁ। তাহলে এখন পিহুদের বাড়িতে খেয়ে নে, আর দুপুরে আমি রান্না করব তোদের জন্য। আচ্ছা মা। 3-4 দিন ভালোই কাটে বাড়িতে, কিন্তু আহিরের এবার যেতে হবে। মেহের ফোন দিয়েছিল। পিহুর অনেক মন খারাপ হয়ে যায়। এখন আর যেতে ইচ্ছে করছে না পিহুর, কিন্তু সামনে অ্যাডমিশন, নইলে আরো কয়েকটা দিন পিহুকে থাকতে দিত। পিহু বাধ্য হয়ে ঢাকা চলে আসে। আবার যার যার মতো ব্যস্ত জীবন কাটাতে থাকে। 2 সপ্তাহ পর
পিহু কিছুদিন ধরে দেখছে আহির আর তাকে জ্বালাচ্ছে না। পিহু কিছু বললেও হাসি মুখে মেনে নিচ্ছে, কিচ্ছু বলছে না। এমনটা পিহুর একদমই ভালো লাগছে না, তাই আহিরকে গিয়ে সিরিয়াস ভাবে বলে, তোর কি না মানে আপনার কি কিছু হয়েছে? আহির কয়েকদিন ধরেই পিহুকে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু সাহস করে বলতে পারছে না। কি হলো? কিছু বলুন। পিহু, আমি তোকে কিছু বলতে চাই। কি? তুই ভুল বুঝবি না, বল। ভুল কেন বুঝবো? আর কি এমন কথা? আসলে পিহু এবার চিন্তায় পড়ে যায়, কি এমন কথা তাকে এত ভাবতে হচ্ছে। আসলে কি? আমাকে একটা কাছে যেতে হবে। তো জান, এখানে ভুল বুঝে কি আছে? তুই বুঝতে পারছিস না, একদিনের কাজ না, তাহলে কতদিনের? কয়েক সপ্তাহ, কয়েক মাস, আবার নাও ফিরতে পারি। মানে কি বলছিস? পিহু, তোকে এখন থেকে মেসে থাকতে হবে। তুই প্লিজ বিষয়টা ক্লিয়ার করে বলবি? আমি নতুন, আমাকে তেমন কেউ চেনে না। আর আমার কাজের উপর খুশি হয়ে আমাদের সিনিয়র অফিসার আমাকে একটা সিক্রেট মিশন দিয়েছে। পরিচয় গোপন করে এখন আমাকে সেই মিশনে যেতে হবে। যদি সফল হই, ধরা না পড়ি, তবে আবার দেখা হবে। আর যদি ধরা পড়ি, জানি না তবে কি হবে। এতগুলো কথা একসাথে বলে পিহুর দিকে তাকায় আহির। পিহুর চোখ মুখ লাল হয়ে গেছে, চোখ থেকে পানি পড়ছে। আরে পাগলি, কান্না করছিস কেন? তুই কি মজা করছিস? না রে, সত্যি বলছি। আয়ের ভাই, তুই প্লিজ যাস না। তুই আমাকে ভাই বললে আমি এমনিতেই অর্ধেক মরে যাই। পিহু এবার আরো জোরে জোরে কান্না করতে শুরু করে। আহির কিছুটা এগিয়ে আসলে পিহু আহিরকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, তুই প্লিজ যাস না। তোকে আর আমি একটুও জ্বালাবো না, সব কথাই শুনবো। পিহুর চোখে আহিরকে হারানোর ভয়। অন্য সময় হলে আহির হয়তো খুশি হতো, কিন্তু এখন তার নিজেরই ভয় হচ্ছে। তবে সাহস হারালে চলবে না, জিতে ফিরতে হবে। তা হয় না রে পিহু, অনেকগুলো মানুষের জীবন জড়িয়ে আছে এখানে, আমাকে যেতে হবে। অন্য কেউ নেই? আছে, তুমি সবাইকে বিশ্বাস করতে পারছে না। কেন? কিছু পুলিশে জড়িত আছে তাদের সাথে। আমি একা থাকবো কেমনে? এটা কাজ করতে পারিস। কি কাজ? তোকে আমি মেহের নামের কাছে রেখে যেতে পারি। ভেবে একাই থাকে এখানে, কথা বলে দিচ্ছি। কিন্তু আমি তো তোর সাথে থাকতে চাই। তুই আমাকে ভালোবাসিস পিহু? জানি না। কালকে সকালেও রেডি থাকিস। তবে মনে রাখিস, এই কথা তুই কাউকে বলবি না। আমি যে তোর কেউ হই, তাও বলবি না। সবাই জিজ্ঞেস করলে কি বলবো? বলবি কাজে আছে, তুই আমাকে ফোন দিবি? সুযোগ পেলে। তবে দিতে পারবো কিনা জানি না। কিন্তু তুই যাবি কি করে? তুই আবার তুই করছিস? হুম। আচ্ছা, বাদ দে। না বলুন। তুই রাগ করবি না, বল। না। মাসখানেক আগে আমি কয়েকটা ছিনতাইকারীদের হাত থেকে একটা মেয়ে বাঁচিয়েছিলাম। তবে হাতের ছুরি ডাকাতি লাগায় হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। এটাকে হাসপাতালে রেখে আমি চলে যাই। তারপর আবার একদিন দেখা হয়। সেদিন আমি একটা কাজে গাড়িতে না উঠে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ দেখি সে মেয়েটা যাচ্ছে। পেছন থেকে খুব জোরে একটা গাড়ি ফিরে আসছিল। কোনো মতে আমি সরিয়ে নিয়েছিলাম। আপনি কি অন্ধ নাকি? না, আসলে ফোনে কথা বলছিলাম তো, দেখতে পাইনি। আপনার নাম? মায়েশা। ও, রাস্তা দিয়ে ঠিকমতো চলাচল করতে শিখুন। সবসময় আমি থাকবো না আপনাকে বাঁচাতে। কেন থাকবেন না? মানে? কিছু না। আর কিছু না বলে আমি সেখান থেকে চলে আসি। তবে মেয়েটি আমাকে ফলো করতে থাকে, আমাকে পছন্দ করতে শুরু করে। তবে সে প্রথম জানতো না আমি পুলিশ। আর আমি খবর পেয়েছি সেই মেয়েটি একজন মাফিয়ার বোন। তবে সে এসব পছন্দ করে না, তাই সাদামাটা হয়ে চলাফেরা করে। আর এই জন্য আরো আমাকে কাজটা দেওয়া হয়েছে, যাতে আমি মেয়েটির সাহায্যে তাদের কাছে পৌঁছাতে পারি। এমন কিছু করতে হবে মাসের ভাইয়ের লোকেরা এসে আমাকে তাদের আস্তানা নিয়ে যায়। এত কিছু হয়ে গেল, আমি কিচ্ছু জানি না। আপনাদের কাছে একটা মেয়ের ব্যবহার করবেন? আর কিছু করার নেই রে, আমি এখন এসব বলতে পারছি না। আপনি তার কাছে গিয়ে আমাকে ভুলে যাবেন না তো? ভুলে যাওয়ার জন্য তো বিয়ে করিনি। খেয়ে ঘুমিয়ে পড়, সকাল সকাল বের হতে হবে। ভালো করে পড়াশোনা করবি, নিজের খেয়াল রাখবি। হুম। কি হলো আবার? একটা কথা বলি। কিছু না। আমি যদি আর না ফিরে আসি, তুই কি করবি? ফিরবি না কেন তুই? পিহুর হঠাৎ খুব রাগ হয়ে যায়, আহিরকে উদ্দেশ্য করে বলে, তুই কি আরেক বিয়ে করে সংসার করে চলে যাচ্ছিস, যে আর ফিরবি না বলছিস? পিহুকে রাগতে দেখে আহির আরেকটু জ্বালানোর জন্য বলে, কি জানি, বলা তো যায় না, করতেও পারি। মজা করে কথাটা বললেও পিহুর খারাপ লাগতে শুরু করে। আসলে একটা মানুষ অন্য একটি মানুষের সাথে থাকতে থাকতে মায়ায় জড়িয়ে পড়ে। আর পৃথিবীর সব থেকে পবিত্র সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। পিহু আর কিছু না বলে চুপচাপ রুম থেকে বের হয়ে যায়। আহিরও তাতে বাধা দেয় না, কারণ পিহুর কিছুটা সময় একা থাকা দরকার।
আহির চায় যাওয়ার আগে পিহু নিজের মনের কথাগুলো যেন বুঝতে পারে। সারা রাত পিহু এপাশ ওপাশ করেছে, রাতে তার চোখে ঘুম আসেনি। ঘুম কাতুরে মানুষের চোখে ঘুম আসছে না, এটা কি বিশ্বাসযোগ্য? না হলেও এটাই হয়েছে পিহুর সাথে। তার মন কিছুতেই আহিরকে যেতে সায় দিচ্ছে না। সামনে ভর্তি পরীক্ষা, এই সময়ে আহির কি করে পারছে এত বড় শহরে একা ফেলে যেতে তাকে? এর উত্তর পিহুর জানা নেই। পিহুর চেয়ে আহিরের কাছে তার কাজই এখন বড়। চোখের দুপাশ থেকে জল গড়িয়ে শুকিয়ে গেছে। পিহু তবুও এক মনে তাকিয়ে আছে মাথার উপরের ছাদটার দিকে। আজকে সকালে আহিরের আর ডাকতে হয়নি, পিহু একাই উঠে গেছে। আহির ঘুম থেকে উঠে দেখে পিহু রান্না করছে, মনে মনে হাসে আহির। তাকে কি বিদায়ী খাবার খাওয়াবে? তবে পিহু রান্নাটা ভালোই পারে। পিহুকে মেহেরের বাসায় রেখে আহির চলে গেছে আজ 1 সপ্তাহ। এই 1 সপ্তাহে আহির একবারও ফোন করেনি। পিহু নিজেই নিজের মনকে বোঝায় হয়তো ফোন করার সুযোগ পায়নি, কিন্তু মন কি তা বোঝে? মানুষ সবকিছুর সাথে লড়াই করতে পারলেও নিজের মনের কাছে সবাই পরাজিত সৈনিক। বাড়ি থেকে ফোন আসলেও পিহু এটা ওটা বলে কেটে দেয়। তবে এর মধ্যে একবার আবির এসেছিল, সে সবটাই জানে, মেহের তাকে আগেই বলেছে। পিহুকে সান্ত্বনা দিয়ে চলে গেছে। আর কয়েকটা দিন বাকি পরীক্ষার, কিন্তু পিহু, তার তো পড়ার কোনো খবরই নেই। তবে মেহেরের সাথে তার ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। রাতে পিহু একা এক রুমে শুয়ে আছে, হঠাৎ ছোটবেলার কিছু কথা মনে পড়ে যায়। একদিন আম বাগানে খেলতে গিয়ে পিহু আহিরকে বলে, "একটু গাছে উঠে পেরে দিলে?" তাহলে হবে হতো, পাগলা মালি দেখলে পেটাবে আমাকে। কেউ নেই তো এখন ওঠো না। পিহু আর অর্পা নিচে দাঁড়িয়েছিল। আহির গাছে উঠতেই পিহু গিয়ে গাছের মালিককে ডেকে আনে। আহির ভাবতেও পারেনি পিহু এমন করবে। আহিরকে উদ্দেশ্য করে বলে, আমি ফকির না আহির ভাই, তোদের বাড়িতে ভিক্ষা করতে এসেছিলাম, দয়া করে রেখে দিয়েছিল। এসব বলা না, দেখ কেমন লাগে। টাটা, বাই বাই। বলে চলে যায়। নিচে গাছের মালিক আহিরকে নেমে আসতে বলেছে, কিন্তু নামলেই তো মার খাবে, তাই চুপচাপ গাছের ডালে বসে আছে। লোকটির বয়সটা একটু বেশি, গাছে উঠতে পারবে না। আর কাউকে ডাকতে গেলেই আহির নেমে পালাবে। সকালবেলা আরফান রহমান আহিরের হাতে টাকা দিয়ে বলেছিল, আমার 2 মেয়েকে আইসক্রিম কিনে দে তো গিয়ে। আহির দুজনকে নিয়ে দোকানে যায়। একজন লোক তখন আহিরকে জিজ্ঞেস করে। বাবা, এই মেয়ে দুটো তোমার কে হয়? আহির হাসি মুখে বলে, এটা অর্পা, আমার বোন। আর এটা পিহু, কিন্তু ওর পরিচয় বলা যাবে না। কেন বাবা? এত করে যখন বলছেন তখন বলছি। একদিন সন্ধ্যার সময় একটা বাচ্চা মেয়ে আমার কাকের বাড়িতে যায়, গিয়ে বলে, আমি কিছু খেতে দিবেন? কাকা আর কাকিমুনি বলে, তুমি কে? কোথা থেকে এসেছো? আমি ভিক্ষা করে খাই, আমার কেউ নেই। আমার কাকিমুনির তো দর সুরে, এটাকে রেখে দেয় মেয়ে বানিয়ে। তখন থেকে আমাদের বাড়িতেই থাকে। আহির কথা শুনে লোকটি শব্দ করে হাসে। অন্যদিকে পিহু রেগে আগুন, মনে মনে প্রতিশোধ নেওয়ার অপেক্ষাতেই ছিল। আর শেষমেশ আহিরকে এইভাবে ফাঁসিয়ে দিল। লোকটি 2 ঘন্টা গাছের নিচে বসেছিল। একসময় বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। সেই সুযোগে আহির নেমে পালিয়ে চলে যায়। আহির যখন 10ম শ্রেণীতে পড়তো তখন থেকেই অনেক প্রেমের প্রপোজাল আসতো, তবে সে সেদিকে পাত্তা দিত না। কিন্তু পিহু আর অর্পা সেই সব মেয়েদের থেকে আইসক্রিম চকলেট নিয়ে খেত। তার বিনিময়ে তাদের চিঠি নিয়ে এসে আহিরের রুমে রেখে যেত, আর লুকিয়ে আহিরের নাম্বার নিয়ে সেই মেয়েদের দিত। একদিন চিঠি নিয়ে বাড়ি ফিরে বসার রুম থেকে পিহু তার নিজের রুমে যাওয়ার সময় হঠাৎ বইয়ের মধ্যে থেকে চিঠিটা পড়ে যায়। সেদিন স্কুল ব্যাগ না নেওয়ায় বইয়ের ভাঁজে রেখেছিল চিঠিটা। একটু পরেই আহিরের রুমে রেখে দিয়ে যেত পিহু আর অর্পা, কিন্তু তার আগেই ফুলমতির হাতে পড়ে যায়। কি যে হইচই শুরু হয়েছিল বাড়িতে! চিঠিতে কারো নাম না থাকাতে সবাই ভেবেছিল পিহুকেই কেউ দিয়েছে। ফুলমতি তো বলেই দিয়েছিল এই মেয়ের পড়া বন্ধ। কিন্তু তখন আহির এসে বাঁচিয়ে নিয়েছিল, সবাইকে বলেছিল চিঠিটা তার। এইটুকু বলতেই আরফান রহমানের হাতে মার খেতে হয়েছিল তাকে। তিনি ভেবেছিলেন এই বয়সে তার ছেলে প্রেম করছে। তারপরে থেকে পিহু কারো চিঠি না নিলেও নাম্বার দেওয়ার কাছে চালিয়ে গেছে। তখন তো খারাপ লাগতো না, তাহলে আজকে কেন খারাপ লাগছে? অন্য একটি মেয়ের সাথে অভিনয় করতে গিয়ে যদি সত্যিই তাকে ভালোবেসে ফেলে, তখন কি করবে পিহু? পিহুর খুব কান্না পাচ্ছে। সে আহিরের কাছে যেতে চায়, কিন্তু চাইলেই কি সব পাওয়া যায়? অন্যদিকে আহিরের প্ল্যান মতোই মাইসার ভাই তাকে তুলে নিয়ে আসে। তবে মাইসা বাদে আর কেউ এখনো জানে না আহির পুলিশ। এখানে এসে জানতে পারে মাইসার মা মারা যাওয়ার পরে মাইসা আর তার ভাইয়ের সাথে কথা বলেনি, কিন্তু এই প্রথম নিজের মুখে আহিরকে এনে দিতে বলেছিল। শহর থেকে অনেকটা দূরে নির্জন একটা জায়গায় থাকে তারা। তবে আহিরকে আনার সময় চোখ বেঁধে নিয়ে এসেছিল। রাস্তাঘাট আহিরের অচেনা। মায়ান চৌধুরীর একমাত্র বোন মাইশা চৌধুরী। আহির এখানে আসার পর থেকে রান্নাবান্না থেকে শুরু করে তার যাবতীয় কাজ মাইসা নিজেই করে। অনেকভাবে নিজের মনের কথা আহিরকে বোঝাতে থাকে, কিন্তু আহির, সে তো একজনে আসক্ত। তার দুষ্টু মিষ্টি পিহুটাকে যে অনেক ভালোবাসে। হাজারো মানুষের ভিড়ে সে শুধু পিহুকেই খুঁজে।
আহির নিজের কাজে লেগে পড়েছে, কিন্তু অনেক সিকিউরিটি থাকার কারণে এখনো পর্যন্ত কিছুই করতে পারেনি। তবে পুরো বাড়িটা খুব ভালো করে দেখে নিয়েছে। জানালার পাশে বসেছিল, হঠাৎ দোলনা দেখতে পায়। আহিরের ছোটবেলার পিহুকে মনে পড়ে যায়। আহির ভাই আমাকে দোলনা কিনে দিবে? তোকে আমি কেন কিনে দেবো? কাকাই কি বলছে? বাবা বলেছে দোলনা কিনে দিলে আমি নাকি আর পড়বো না, সবসময় খেলবো। তাই দিবে না? তুই কিনে দে না। দিতে পারি, একটা শর্ত আছে। কি? তুই এখন থেকে আমার সব কথা শুনে চলবে। যা করতে বলবো তাই করতে হবে। বল রাজি? সুযোগে সদ্ব্যবহার করছিস তো? আমারও মনে থাকবে। তোর দোলনা কেনা লাগবে না, তুই যা, মনে রাখ। না না, আমি রাজি আহির ভাই। এই তো এসছিস, যা। আমার খুব গরম লাগছে, একটু শরবত নিয়ে আন। কিসের শরবত? যেটা পারিস বানিয়ে আন, যা। আমি এখানে বসে আছি। একটু পরে পিহু দৌড়াতে দৌড়াতে শরবত নিয়ে আসে। দৌড়াতে গিয়ে অর্ধেক ফেলেই দিয়েছে। আহিরের হাতে শরবতের গ্লাস দিয়ে বলে, এনেছি, এখন দোলার ব্যবস্থা করে দে। ধৈর্য ধর, আগে খেতে দে। এই বলে এক চুমুক দিতেই ফেলে দেয়। পিহুর দিকে তাকিয়ে বলে, এটা কি বানিয়েছিস? কেন, ভালো হয়নি? বাসায় যা ছিল তাই বানিয়েছি। তুই একটু খেয়ে দেখ। না না, আমি অন্যের জন্য বানানো জিনিস খাই না। ভালো কথা, চিনির বদলে লবণ কেন দিয়েছিস? বাসায় চিনি শেষ, আর বিকল্প নেই, তাই লবণ দিয়ে কাজ চালিয়েছি। খুব ভালো কাজ করেছিস। কেন, খুব খারাপ লাগার তো কথা না। আমি লেবুও দিয়েছি। দিয়েছিস তো লবণ খুবই কম হয়ে গেছে। ও আচ্ছা, এই ব্যাপার। এখনই আনছি। থাক ভাই, তোর শরবত আমার লাগবে না। তুই ফে তুই ফেল দোলনা পাবি, যা ভাগ। আমি কিন্তু বড় আব্বুকে গিয়ে বলবো তুই আমাকে মেরেছিস। বল গিয়ে যা, আমি কাউকে ভয় করি নাকি? তাই না? এক্ষুনি বলছি। পিহু কিছুটা দূরে গিয়ে আবার ঘুরে আসে আর আহিরকে উদ্দেশ্য করে বলে, তুই না আমার ভালো ভাই, দে না। আমি আর দুষ্টুমি করবো না, ভালো হয়ে যাবো সত্যি। তুই আর ভালো, যাই হোক। আচ্ছা তুই যা, আমি দেখছি। কিন্তু দোলনা রাখবি কই? কাকাই তো নিতে দেবে না তোদের বাড়িতে। অল্প রুমের সাথে বারান্দা, সেখানে দিলেই হবে। আমরা দুজন খেলবো। আচ্ছা। আহিরের কাছে এত টাকা নেই যে পিহুকে এখন দোলনা কিনে দিবে, তাই কি করবে ভাবতে থাকে। হঠাৎ মাথায় একটা বুদ্ধি চলে আসে। আহির নিজেকে বাহবা দিতে দিতে ফুলমতির কাছে যায়। ফুলমতি কখনো আহিরের ইচ্ছা অপূর্ণ রাখেনি, বড় নাতি বলে কথা। ফুলমতির ঘরে গিয়ে তার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। কিরে দাদু ভাই, কি হয়েছে তোর? এভাবে কিছু না কইয়া শুইয়া পড়লি যে? দিদুন, আমার মন খারাপ। কেন রে, কি হয়েছে? তোর বাপে কিছু কইছে? না না, তা না। তাই না কইলে বুঝবো কেমনে? দিদুন, আমার একটা দোলনা খুব পছন্দ হয়েছে। তুই আবার দোলনা পছন্দ করিস কবে থেকে? সে অনেক আগে থেকে, কিন্তু আমার কাছে তো এত টাকা নাই দোলনা কেনার। তোর টাকার কথা ভাবন লাগবো না, আমি আসি না। তুমি কিনে দিবে সত্যি? হ। ফুলমতি আগের যুগের মানুষ, তাই আহির যতই তাকে শুদ্ধ ভাষা শেখানোর চেষ্টা করুক না কেন, এখনো সব কথা বলতে পারে না। তবে যেটুকু পারে যথেষ্ট। ফুলমতিকে ছেলেরা যা টাকা দেয় হাত খরচের জন্য, তা দিয়ে আহিরকে দোলনা কিনে দেয়। ফুলমতির সবকিছুই ছেলেরা দেয়, তারপরও হাত খরচের টাকা নিতে না চাইলেও জোর করে দেয়। সেগুলো ফুলমতি গুছিয়ে রাখে। আহির দোলনাটা এমন জায়গায় লাগিয়ে দেয় যাতে পিহু আর অর্পা যখন ইচ্ছে তখন খেলতে পারে। পিহু তো মহা খুশি। এত খুশি হয়েছিল যে প্রায় 1 সপ্তাহ আহিরকে জ্বালায়নি। কিন্তু আহির, সে তো কিছুতেই শান্তি পাচ্ছিল না। পিহু তাকে বিরক্ত না করলে এখন যেন তার আর ভালোই লাগে না। আহির এটা ওটা বলে পিহুকে আবার রাগাতে থাকে। পিহু প্রথম কয়েকদিন কিছু না বললেও পরে আবার তার ফর্মে ফিরে আসে। বর্তমান কত না সুন্দর ছিল ওই দিনগুলো। পিয়া এখন কি করছে? সেও কি আমাকে আমার মতো করে মিস করে, নাকি আমাকে ছাড়াই সে ভালো আছে? দুটো মানুষের একই কষ্ট, একই ভাবনা। দূরত্ব যেন তাদের জীবনে অন্ধকার হয়ে এসেছে। একজন আরেকজনকে দেখার জন্য ছটফট করছে। কে জানে এই দূরত্ব কবে শেষ হবে, কবে দেখা মিলবে তাদের। সকালে ঘুম থেকে উঠে পড়তে বসে পিহু। কালকে তার ভর্তি পরীক্ষা। দেখতে দেখতে কয়েকটা সময় পার হয়ে গেছে, তবে পড়ার প্রতি যে সে এখন আর আগের মতো মনোযোগী নয়। পড়তে বসেও আহিরের কথা ভাবে। বাড়ির লোকদের আর কতদিন মিথ্যা বলবে। আহিরের কথা জিজ্ঞেস করলেই কাজে আছে বলে কথা ঘুরিয়ে ফেলে। আহিরের মা তো এবার বলেই দিয়েছে। কি এত ব্যস্ত থাকে? মাকে একবারও ফোনও করতে পারে না। আমি কয়েকদিন পরেই ঢাকায় আসছি। পিহু কোনো মতে কথা বলে ফোন রেখে দেয়। মেহের সকালে নাস্তা রেডি করে পিহুকে ডাকতে আসে। এখন তাদের অনেক মিল হয়ে গেছে। আগের মতো ইতস্তত বোধ এখন আর হয় না পিহুর। এসেই পিহুকে উদ্দেশ্য করে বলে, ও বউ, আমার দেবরের পাগলি বউ, চলো নাস্তা করতে হবে। মন খারাপ থাকলেও পিহু হালকা হাসে। এভাবেই দিন কাটছে পিহুর। আহির কিছু তথ্য প্রমাণ জোগাড় করতে পেরেছে। সেগুলো খুব সাবধানে তার নিজের কাছে লুকিয়ে রেখেছে। তার কাছে একটা ফোন আছে, তবে সেই ফোন থেকে এখনো কাউকে ফোন করেনি। বিশেষ প্রয়োজনে রেখে দিয়েছে।
কিন্তু যেগুলো পেয়েছে তা খুব তাড়াতাড়ি সরিয়ে ফেলতে হবে। কিন্তু সে এখান থেকে বের হবে কি করে? হঠাৎ দরজায় কেউ নক করায় দরজা খুলে দেয় আহির। বাহিরে মাইশা দাঁড়িয়ে আছে। আহির তাকে দেখে জিজ্ঞেস করে, কিছু বলবেন? হুম, ভাই আপনাকে ডাকছে। কেন? জানি না। আচ্ছা, আসছে। একটা কথা বলবো? জি, বলুন। আপনাকে তো তুলে আনা হয়েছে, কিন্তু আপনি এমনভাবে থাকেন, মনে তো হয় নিজের ইচ্ছেতেই এসেছেন। ঝামেলা করলেই তো আপনার ভাই আমাকে যেতে দিবে না। তাই আমার তো কিছু করার নেই। আপনাকে আমি সত্যিই অনেক ভালোবাসি। আমি যে অন্য কাউকে ভালোবাসি? জানেন, ছোটবেলা থেকে আমি যাকে বেশি ভালোবেসেছি তাকেই হারিয়েছি, কিন্তু আপনাকে আমি হারাতে চাই না। আমি সব জানি আপনি এখানে কেন এসেছেন, তবুও কাউকে কিচ্ছু বলিনি। এটা জানতে পারলে ভাইয়া আপনাকে মেরে ফেলবে। আমার ভাইয়া এই কাজে ইচ্ছে করে আসেনি, এর পেছনে একটা বড় কারণ আছে। কি কারণ? এখন এসব বলার সময় নয়, রাতে ছাদে আসবেন, সব বলবো। এখন চলুন। বসার রুমে মায়ান চৌধুরী বসে রয়েছে। তার চারপাশে অনেক গার্ড রয়েছে দাঁড়িয়ে। আহির আর মাইশা গিয়ে সামনে দাঁড়ায়। খবরের কাগজ পড়তে পড়তেই তাদের বসতে বলে মায়ান। আহির কোনো ভনিতা ছাড়াই জিজ্ঞেস করে, কেন ডেকেছেন? আমার বোন আপনাকে ভালোবাসে আর আপনাকে বিয়ে করতে চায়, এতে কি আপনার আপত্তি আছে? আমি আমার প্রিয়কে ভালোবাসি। সে আমার বিবাহিত বউ। তাকে ছেড়ে কিছুতেই বিয়ে করতে পারবো না। কথাগুলো মনে মনে বললেও কণ্ঠে আনতে পারে না আহির। যদি পিহুর কোনো ক্ষতি করে দেয় এরা। এখন আহির পিহুর কাছে নেই, তাকে বাঁচাবে কেমনে? কি এত ভাবছেন পরিবারের কথা? তাদেরও কি নিয়ে আসবো এখানে? না, তার প্রয়োজন নেই। আমার কিছুটা সময় দরকার। কিন্তু কথার মধ্যেই মাইশা মায়ানকে থামিয়ে বলে। উনি সময় নেই, আমার কোনো সমস্যা নেই। মায়ান বলে, ঠিক আছে, বোন যা বলবে তাই। বোন তুই একটু ভেতরে যা তো। মাইশা প্রথমে যেতে না চাইলেও শেষমেশ যেতে চায়। মায়ান আহিরকে উদ্দেশ্য করে বলে, পৃথিবীতে আপন বলতে আমার শুধু বোন আছে, সে ছাড়া আমার আর কেউ নেই। কিন্তু সে আমাকে আমার কাজের জন্য ঘৃণা করে। সে আমার কাছে থাকে না, শহরে থাকে, সেখানে থেকে পড়াশোনা করে। আমার কাছে খুব কমই আসে। আমার পরিচয়ও সে কাউকে দেয় না। এতে আমার কষ্ট নেই। আমার বোন ভালো থাকলেই আমি হ্যাপি। তার জন্য আমি সবকিছু করতে পারি। আমার এত ক্ষমতা আর আমি এটা জানতে পারবো না যে আপনি পুলিশ? এতে আমার কোনো সমস্যা নেই। আমি আপনার পরিবারের কোনো ক্ষতি করবো না। তবে দেখবেন আমার বোন যেন কষ্ট না পায়। তাহলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না। মানুষ কিন্তু জন্মগতভাবে খারাপ হয় না, পরিস্থিতি তাকে খারাপ বানায়। যাই হোক, আপনি এখন আসতে পারেন। আহির রুমে এসে বসে ভাবতে থাকে। এই দুই ভাই বোনের অতীতটা কি? তবে এটা জানতে তার অপেক্ষা করতে হবে রাত পর্যন্ত। আহির এতটুকু বুঝে গেছে মাসা তাকে মিথ্যা বলবে না। তার থেকেই সবকিছু বের করতে হবে। কোনো খবর না দিয়ে ঢাকায় চলে আসে আহির আর পিহুর বাবা মা। সাথে দিহান আর বিহানও এসেছে। কিন্তু আহির আর পিহু যেখানে থাকতো সেই বাসাতে এখন ফাঁকা, কেউ নেই। বাড়ি দারোয়ানের কাছে জিজ্ঞেস করলে বলে, আহির স্যাররা তো অনেক দিন ধরে এখানে থাকে না। সবাই মিলে আহির আর পিহুকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেরাই সারপ্রাইজড হয়ে গেছে। আরফান আর কিছু না ভেবে পিহুকে ফোন করে বলে, তোরা এখন কোথায়? কেন বড় আব্বু? যেটা বলছি তার উত্তর দাও। আমরা সবাই এসেছি, তোমরা বাসা চেঞ্জ করেছো, একবারও তো বলনি। আসলে বড় আব্বু, পিহুর ভর্তি পরীক্ষা তেমন ভালো হয়নি। আহির থাকলে হয়তো ভালো হতো, এসবই বসে ভাবছিল। বড় আব্বুর ফোন পেয়ে সালাম দিয়ে কিছু জিজ্ঞেস করার আগেই এই প্রশ্নের সম্মুখীন হয়। কথা শেষ হওয়ার আগেই আরফান রহমান আবার ঠিকানা জিজ্ঞেস করে। বাধ্য হয়ে পিহু ঠিকানা বলে দেয়। এখন তো আর কিচ্ছু করার নেই। মেহের এখনো থানায় যায়নি, তবে যাওয়ার জন্যই তৈরি হচ্ছিল। পিহু এসে মেহেরকে বিষয়টা জানালে মেহের আবিরকে ফোন করে এখানে আসতে বলে দেয়। কলিং বেল বাজতেই পিহু গিয়ে দরজা খুলে দেয়। মাকে দেখে দৌড়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। পিহুর মা সহ সবাই পিহুর দিকে তাকিয়ে চমকে ওঠে। চোখের নিচে কালি পড়ে গেছে, অনেকটা শুকিয়ে গেছে, মুখে কোনো হাসি নেই। মুখোমুখি বসে আছে সবাই। আবির ঢাকাতেই থাকে, তাই তারও আসতে বেশি সময় লাগেনি। যেহেতু পিহুর আর তার বিয়ের বিষয়টা নিয়ে তার মা এখনো রেগে আছে, তাই তাদের সম্পর্কের কথা আরো কিছুদিন পরে জানাতে চেয়েছিল। কিন্তু সবার কাছে মেহেরের পরিচয় দিতে গিয়ে সত্যি বলতে হয়েছে। তবে এতে সবাই বেশ খুশি হয়েছে। কিন্তু আহির, তার কথা জিজ্ঞেস করতেই পিহু, মেহের, আবির তিনজনই চুপ করে যায়। কি বলবে এখন তারা? আহিরের মা আবার জিজ্ঞেস করে, কি রে, বলছিস না কেন? আহির কোথায়? আসলে বড় মামি, আহির একটা কাজে গেছে। সে তো বুঝতেই পারছি বাসায় নেই, তা তিনি কখন আসবে শুনি? আজকে ওর খবর আছে। মাস পেরিয়ে গেল, মাকে একটা ফোন করে না। এতটাই ব্যস্ত, সে বলতেই কান্না করে দেয়। কিছুটা এগিয়ে গিয়ে বলে, বড় আব্বু তুমি কান্না করো না। আচ্ছা, করবো না। এখন বলতো, আহির আসবে কখন? রাতে নাকি? না। তাহলে কি বিকেলেই চলে আসবে? আবির আর পিহু একজন আরেকজনের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। কি বলবে এখন তারা?
আবির পিহুকে চোখ দিয়ে ইশারা করে চুপ থাকতে বলে। আরফান রহমানের কাছে গিয়ে পাশে বসে বলে, বড় মামু, আমি সবাইকে কিছু বলতে চাই। শোনার জন্যই তো বসে আছি, বলো। আহির একবেলার কাজে যায়নি, অনেকগুলো দিনের জন্য গেছে। মানে? মেহের এগিয়ে এসে বলে। আমি বলছি। সব কথা খুলে বলতেই আহিরের মা কান্নায় ভেঙে পড়ে। কান্না করতে করতেই পিহুর দিকে এগিয়ে গিয়ে দুই কাঁধে হাত রেখে বলে, আমার ছেলেটাকে তুই আটকাতে পারলি না? যদি আর ফিরে না আসে, আমি আমার ছেলেকে কোথায় খুঁজবো বল? পিহু এবার আর সহ্য করতে পারে না, হাউমাউ করে কান্না শুরু করে দেয়। মেয়ের কান্না কি বাবা মা সহ্য করতে পারে? পিহুর বাবা মা এগিয়ে এসে পিহুকে সামলাতে থাকে, কিন্তু পিহুর চোখের পানি যেন আজকে শেষই হচ্ছে না। রাতে আহির ছাদে আসতেই মাইশাকে দেখতে পায়। আগে থেকে বসে আছে। আহির তার আসার কথা জানান দিতে হালকা একটু কাশি দেয়। মাইশা চোখ বন্ধ করে বসে আহিরের অপেক্ষাতেই ছিল। চোখ না খুলেই আহিরকে উদ্দেশ্য করে বলে। বসুন। আহিরের একটু ইতস্তত বোধ হলেও পাশে বসে পড়ে। আহির মাইশা পাশাপাশি ছাদের রেলিং এর পাশে বসে আছে, অনেকটা সময় হয়ে গেছে। এখনো মাইশা কিছু বলছে না, তাই বাধ্য হয়ে জিজ্ঞেস করে, আপনি কি কিছু বলবেন না? বলবো, তবে দেখছিলাম আপনার ধৈর্য কতটা। আশা করি দেখা শেষ। হুম। এখন তাহলে চলুন। মাইশা আহিরের জানার এত আগ্রহ দেখে হালকা হাসে, তারপর আহিরকে উদ্দেশ্য করে বলে। বলছি, অতীত। আমাদের একটা ছোট পরিবার ছিল। সুখের কোনো অভাব ছিল না। আমি, ভাইয়া, বাবা মা মিলে আমাদের পরিবার। কিন্তু আমাদের সুখের পরিবারটা একটা ঝড়ে শেষ হয়ে গেল। আমার বাবা একজন সাংবাদিক ছিল, মা হাউসওয়াইফ। ভাইয়া তখন সবে ভার্সিটিতে ভর্তি হয়েছে। একদিন ঝড় বৃষ্টির রাতে বাবা দৌড়তে দৌড়তে বাড়ি আসে। শরীরে অসংখ্য আঘাতের দাগ। ভাইয়া বাসায় ছিল না, বন্ধুদের সাথে ট্যুরে গিয়েছিল। কথাই বলে না, বিপদ যখন আসে তখন সব দিক দিয়েই আসে। আমি ক্লাস 7-এ পড়তাম। বাবাকে ওই অবস্থায় দেখে আমি আর মা ছুটে যাই কাছে। বাবা মায়ের হাতে একটা ফোন দিয়ে বলে, মায়ানের বাবা 12তম পর্ব। মায়ানের মা, এখানে কিছু ভিডিও আছে, কয়েকজন নেতার গোপন ভিডিও। এগুলো ওদের হাতে পড়তে দিও না, আমার ছেলে মেয়েদের দেখে রেখো। এটা বলে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমি আর মায়ের পুরো পৃথিবী যেন থমকে গেল। বাবাকে আমি অনেক বেশি ভালোবাসতাম। বাবার মৃত্যুটা সহ্য করতে পারিনি। ভাইয়া আসার অপেক্ষায় জানাজা পরের দিন রাতে দেওয়া হলো। ভাইয়াকে বাবার মৃত্যুর কথা বলেনি, শুধু খুব তাড়াতাড়ি বাড়িতে আসতে বলা হয়েছিল। ভাইয়া আসলো সন্ধ্যার দিকে। মা সেই রাতে থেকেই সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল। 24 ঘন্টা পরে মায়ের সেন্স ফেরে। বাবাকে নিয়ে যাওয়ার সময় শেষবারের মতো দেখতেও পারেনি। জানেন, সেদিন ভাইয়া যখন বাড়ি আসে, আমার মায়ের আর বাবার জন্য অনেক জিনিস নিয়ে এসেছিল। বাবা সেগুলো দেখতেও পেল না। আমি টিফিনের টাকা গুছিয়ে একটা ঘড়ি কিনেছিলাম বাবার জন্য। বাবার অনেক পছন্দ ছিল ঘড়ি, কিন্তু বাবাকে আর দেওয়া হলো না। সেই দিনই যে বাবা আমাদের ছেড়ে চলে গেল, সেই দিন অনেক মানুষ এসেছিল, অনেক নেতা, অনেক পুলিশও এসেছিল। তারা বলেছিল এটা তদন্ত করবে, কিন্তু না, তারা কিছুই করেনি। মা তাদের হাতে বাবার দেওয়া ফোনটা তুলে দিলে তারা এটা ওটা বলে আমাদের বাড়ি পাঠিয়ে দেয়। তারপর কয়েকদিনেই মিডিয়ার কাছে নাটক করে কেসটা ধামাচাপা দিয়ে দেওয়া হয়। আমাদের বুঝতে বাকি ছিল না তারা টাকা খেয়েছে। অনেক কাছের মানুষও পর হয়ে গেল। ভাইয়া রেগে একটা পুলিশের গায়ে হাত তোলায় একদিন জেলে থাকতে হলো। মা টাকা দিয়ে ভাইয়াকে ছাড়িয়ে নেয়। আমাদের যা কিছু ছিল সব বিক্রি করে আমাদের দুই ভাই বোনকে নিয়ে ঢাকায় চলে আসে। কিন্তু ভাইয়া কিছুতেই এসব ভুলতে পারে না। কি করে পারবে বলুন তো? এটা কি কোনো সন্তানের পক্ষে মানা সম্ভব? আহির কিছু বলার জন্য প্রস্তুতি নিলেই মাইশা বলে। থাক, আমাকে সান্ত্বনা দিতে হবে না, নিজেকে সামলে নিতে পারি। প্রত্যুত্তরে আহির আর কিছু বলে না। মাইশা আবার বলতে শুরু করে। জানেন, আমি আমার বাবাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারি না। মনে হয় বাবা সব সময় আমার আশেপাশে আছে। বুকের বাম পাশে খুব করে লাগে যখন প্রাণ খুলে বাবা ডাকটা ডাকতে পারি না। বাবা অনুপস্থিতিটা আজও মেনে নিতে পারছি না। সেই জায়গাটা আজও শূন্য। সত্যি ভুলতে কষ্ট হয় যখন দেখি কেউ তার বাবাকে নিয়ে ঘুরতে গেছে।
বাবা এটা দিয়েছেন, ওটা দিয়েছেন। অন্যের বাবার ভালোবাসা, শাসন, অনুপ্রেরণা দেখলে নিজেকে অনেক অসহায় মনে হয়। মনে হয়, ইস, যদি আমার বাবা বেঁচে থাকতেন। বাবার অভাবতা সবসময় অনুভব করি। মাইশা এবার কান্না করে ফেলে বলতে বলতে আহির কিছু না বলে মাইশাকে কিছুটা সময় দেয়। কোনো প্রশ্ন না করে চুপচাপ থাকে। কিছুটা সময় নিয়ে মাইশা আবার বলতে শুরু করে। আপনি এখন হয়তো ভাবছেন বাবার কথা বলছি, মায়ের কথা কেন বলছি না, তাই তো? উনি কোথায়? উনিও কি? না, বেঁচে আছে, তবে কোথায় জানি না। মানে কোথায় আছে জানেন না? না, বিষয়টা বুঝলাম না। মানসিক হাসপাতালে নিয়ে রেখে আসা ছিল শেষ দেখা। কিন্তু আপনার ভাই তো বলল আপনি ছাড়া আর কেউ নেই। ভাইয়া ভাবে মাও হয়তো আর বেঁচে নেই, তবে আমি বিশ্বাস করি মা বেঁচে আছে, একদিন আমাদের কাছে ফিরে আসবে। কথাই বলে না, বিশ্বাসের মেলায় বস্তু একদিন সত্যি ফিরবে, দেখবেন। কি হয়েছিল আপনার মায়ের সাথে? ভাইয়া ঢাকা এসেও থামেনি, ওদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে থাকে। বিষয়টা মা জানতো না, আমি ছোট হলেও ভাইয়া আমাকে বলেছিল বাবার অপরাধীদের শাস্তি দিতে হবে, নইলে বাবার আত্মার শান্তি হবে না। ছোট হলেও কথাগুলো আমার মস্তিষ্কে গেঁথে যায়। ভাইয়া আমার নিষেধ করেছিল কাউকে বলতে, এমনকি মাকেও। বছর 5 আগের ঘটনা। আমি তখন এইচএসসি দিব সবে। কয়েকদিন পরেই আমার পরীক্ষা। ভাইয়া লুকিয়ে অনেক প্রমাণ জোগাড় করে থানায় নিয়ে যায়। ভেবেছিল এখানকার পুলিশরা সাহায্য করবে, কিন্তু কি করেছিল জানেন? কি? অন্যদিকে পরের দিনই পিহুকে নিয়ে বাড়ি চলে এসেছে পিহুর বাবা মা। আরফান রহমান মনে মনে ভয় পেলেও প্রকাশ করছে না। আহিরের মায়ের কান্না এখনো থামেনি। আহিরের মা বাড়ি ফিরে সব কথা ফুলমতিকে বললে সব দোষ পিহুকে দেয়। এক মুহূর্ত দেরি না করে পিহুদের বাড়ি যায় আহিরের মাকে নিয়ে। সবাই বসে পিহুকে সান্ত্বনা দিচ্ছিল। সবাই বলছিল আহির ফিরে আসবে, কাজে গেছে। আরফান রহমানও তাই বোঝাচ্ছে, কিন্তু পিহু ও কান্না করে যাচ্ছে। এই মুহূর্তে ফুলমতি এসে পিহুর সামনে দাঁড়ায়, পিহুকে উদ্দেশ্য করে। তুই আমার নাতিকে আটকাইতে পারলি না? এতদিন কোনো খবর নেই, তাই একবারও জানানোর প্রয়োজন মনে করলি না? আসলে পর কখনো আপন হয় না। সবাই চমকে উঠে ফুলমতির কথা শুনে। পিহু অবাক চোখে তাকিয়ে আছে। সে বুঝতেই পারছে না এই কথার অর্থ কি। আহিরের মা পিহুর উপর রেগে থাকলেও তার শাশুড়ি যে এমন কথা বলবে ভাবতে পারেনি। আরফান রহমান আর আহান রহমান ফুলমতিকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু তিনি থামার নামই নিচ্ছিল না। আরফান রহমান আহিরের মায়ের উপর রেগে যায় ফুলমতিকে এখানে নিয়ে আসায়। ফুলমতিকে কোনো মতে বের করে নিয়ে যাচ্ছিল, এমন সময় পিহু বলে ওঠে। দাঁড়াও, পর কখনো আপন হয় না মানে? আমি কি তোমাদের আপন নই? ফুলমতি না তাকিয়েই উত্তর দেয় না। পিহু দৌড়ে তার মায়ের কাছে যায়। মা, দিদুন, কি বলছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। পিহুকে অন্য রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও সে যায় না। খবর পেয়ে অনিমা আর অর্পাও চলে এসেছে। অনিমার সম্পত্তির লোভ থাকলেও ভাইয়ের ছেলে মেয়েদের সে ভালোবাসে। এমন খবর পেয়ে সে আর রাগ করে থাকতে পারেনি, চলে এসেছে। কিন্তু মায়ের কথা শুনে দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। অর্পা দৌড়ে এসে পিহুকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। চারপাশে নীরব পরিবেশ, সবাই চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে পিহু বলে। আমি সত্যিটা জানতে চাই, আমি তোমাদের আপন না হলে আমি কে? পিহুর মা কান্না করতে করতে বলে। তুই আমার মেয়ে, আমার। আমি তোকে মানুষ করেছি, আর কোনো পরিচয় নেই তোর, বুঝতে পেরেছিস? পিহু এগিয়ে গিয়ে মায়ের হাত মাথার উপর নিয়ে বলে। তুমি তুমি এবার বলো, আমি তোমার নিজের মেয়ে? জন্ম না দিলে কি মা হওয়া যায় না? এত বছর ধরে মায়ের ভালোবাসা দিয়ে তোকে বড় করলাম, আজকে তুই বলছিস তুই আমার মেয়ে কি না? বেশ, বলছি শোন। অতীত। আমার একটা 3 বছরের বড় বোন ছিল, আমরা 2 বোন ছিলাম। আপা আমাকে অনেক ভালোবাসতো। তোর বাবার সাথে আবার বিয়ে ঠিক হয়। বাবা আপার অনুমতি না নিয়েই বিয়ের সবকিছু ঠিকঠাক করে ফেলে। আপা অন্য একজনকে ভালোবাসতো, বিয়ের আগেই তার সাথে পালিয়ে যায়। বাবার মান সম্মান বাঁচাতে আমার সাথে বিয়ে দিয়ে দেয়। প্রথমে আমিও রাজি হইনি, বাবা অসুস্থ হয়ে পড়ায় রাজি হয়ে যায়। তোর দিদুনও অনেক ঝামেলা করেছিল, এই বাড়িতে সে ছেলের বিয়ে দেবে না বলেছিল। কিন্তু তোর বাবা আমাদের পরিবারের কথা ভেবে আমাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। তোর বাবা খুব ভালো একজন মানুষ। তাকে পেয়ে বিয়ের পরে আর আমার মনে হয়নি
আমার জোর করে বিয়ে দিয়েছে। প্রথম প্রথম শাশুড়ি মা আমাকেও মেনে নেয়নি, কিন্তু তোর বাবার জন্য কিছু বলতে পারেনি। ভালোই চলছিল দিনগুলো। শাশুড়ি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আমাকে বলে নাতি নাতনির মুখ দেখতে দেখে তিনি মরতে চায়। বাড়িতে তখন আহির আর আবির ছোট। বিহানের বাবা ছোট হওয়ায় তখনও বিয়ে করেনি। আসলে তখন বিয়ে করতে চাননি। ১.৫ বছর অনেক চেষ্টার পরেও আমার কোনো সন্তান হয় না। একদিন তোর বাবাকে নিয়ে আমি ডক্টরের কাছে গেলাম, কিছু পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে আসি। রিপোর্টগুলো আসে ৩ দিন পর। সেগুলোর থেকে জানতে পারি আমি কখনো মা হতে পারবো না। আমি অনেক ভেঙে পড়ি। তোর দিদুন বিষয়টা জানতে পারলে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলে। আরো বলে ছেলেকে ভালো মেয়ে দেখে বিয়ে দিবে। তখন তোর বাবা ব্যাংকে চাকরি করত। ট্রান্সফার নিয়ে আমরা ঢাকায় চলে আসি। আমার চিকিৎসা শুরু করে। একদিন ডক্টরের কাছে থেকে ফিরছিলাম, হঠাৎ রাস্তায় আপাকে দেখে চমকে উঠি। ২ বছর পরে আপাকে দেখলাম। আপার সামনে গিয়ে দাঁড়াতেই জড়িয়ে ধরে কান্না করে দেয়। কেমন আছিস বোন? আলহামদুলিল্লাহ আপা, তুমি কেমন আছো? আমাদের কথা কি একবারও মনে পড়েনি? মনে তো সবসময় পড়ে রে বোন। তা কয় মাস? আপা একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে বলে, ৭ মাস ডাক্তারের কাছে গিয়েছিলাম চেক আপ করাতে। আপা আমাকে জোর করে তার বাসায় নিয়ে যায়। আমার কথাগুলো আপাকে বলতেই আপা বলে, বোন কাঁদিস না, আমার মেয়ে কি তোর মেয়ে না? আমার মেয়েকেই তোকে দিয়ে দেব। আপা আমাকে অনেক ভালোবাসতো। এভাবেই আমাদের মধ্যে সব ঠিক হয়ে যায়। আপাকে একসময় একা থাকে বলে আমরা আমাদের বাসায় নিয়ে আসি। দুলাভাইও অনেক ভালো মানুষ, খুব সহজেই আমাদের সাথে মিশে গেলেন। এভাবেই আমাদের ২ বোনের জীবন কাটছিল। আমি নিজের কষ্টের কথা ভুলেই গেছিলাম। সারাদিন আপাকে নিয়ে ব্যস্ত থাকতাম। হঠাৎ একদিন রাতে আপা বাথরুমে পড়ে যায়। তার চিৎকারে আমি দৌড়ে যাই। অবস্থা খুব খারাপ হয়ে যায়। সেই দিন দুলাভাই বাসায় ছিল না। আমি আপার কাছে রাতে থাকতে চাই, কিন্তু সে থাকতে দিতে চায় না। তবু আমি জোর করে তার কাছে ছিলাম, কিন্তু আমাকে না ডেকে একাই বাথরুমে যাই। তারপর আমি আর তোর বাবা মিলে আপাকে হসপিটালে নিয়ে যাই। ডক্টর রক্ত জোগাড় করতে বলে। তোর বাবার রক্তের গ্রুপ সেম হওয়াতে বাহিরে যেতে হয়নি, সে নিজেই সব রক্ত দেয়। ৩ ঘন্টা পরে নার্স একটা ফুলের মতো বাচ্চাকে নিয়ে বাহিরে আসে, আমার কোলে তোকে তুলে দেয়। কতটা আনন্দ হচ্ছিল বলে বোঝানো যাবে না। হঠাৎ আপার মনে হলো আপা ঠিক আছে তো। নার্সকে তৎক্ষণাৎ জিজ্ঞাসা করলাম, আমার আপা কেমন আছে, সেন্স ফিরেছে? নার্স আমার কথাই উত্তর না দিয়ে শুধু তাকিয়েছিল। এর মধ্যে ডক্টর চলে আসলো। আমি ডক্টরের কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, ডক্টর আমার আপা? দুঃখিত, অনেক চেষ্টার পরেও আপনার আপাকে আমরা বাঁচাতে পারিনি। ওনার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। উনি বলেছিলেন ওনার যা হয় হোক, কিন্তু ওনার মেয়েটাকে যেন আমরা বাঁচানোর চেষ্টা করি। আল্লাহর রহমতে বাচ্চাটাকে বাঁচাতে পারলেও তাকে বাঁচাতে পারিনি। আমরা দুজনকেই বাঁচানোর চেষ্টা করেছিলাম। এতটুকু বলে ডক্টর চলে গেল। কাল রাত থেকে দুলাভাইয়ের খবর পাচ্ছিলাম না। অনেকবার কল করার পরেও একই কথা বলছিল, আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আমি আর তোর বাবা বুঝতেই পারছিলাম না এখন কি করব। দুলাভাইয়ের জন্য একদিন অপেক্ষা করি। আমরা শেষ পর্যন্ত না আসায় আমরা বাড়িতে খবর দিই। যতই বাবা মা রাগ করে থাকুক, সন্তানের মৃত্যুটা কেউই মেনে নিতে পারে না। তারাও পারেনি, সব ভুলে ছুটে আছে। আমরা সবাই মিলে আপার দাফন করি। ২ দিন পরে খবর আসে দুলাভাই রোড অ্যাক্সিডেন্টে সেই রাতেই মারা গিয়েছিল। চেহারা বোঝা যাচ্ছিল না। আর কিছু তদন্তের জন্য পুলিশের খবর পাঠাতে দেরি হয়েছে, এমনটাই বলে পুলিশ। তবে কথাটা যতটা যুক্তিসঙ্গত আমার জানা নেই। অনেক কাটাছেঁড়ার পর তাকে ছাড়ে। ২ দিনের ব্যবধানে সব শেষ হয়ে যায়। তাকে দাফন করে তোকে আমাদের বাসায় নিয়ে যায়।
আমি বিধাতার কাছে একটা সন্তান চেয়েছিলাম, তবে এভাবে চাইনি। আপার মৃত্যুটা আমি মেনে নিতে পারিনি। তবে তোর মুখের দিকে তাকিয়ে ধীরে ধীরে ভুলেই গেলাম তুই আমার সন্তান না। তোর 1 বছর বয়সে আমরা শহর ছেড়ে আমরা শহর ছেড়ে এখানে চলে আসি। তোর বাবা ব্যবসা করতে শুরু করে। তোর কথা শুনে আমার শাশুড়ি মা মেনে নিতে চায়নি, এখনো হয়তো মেনে নিতে পারেনি, শুধু তোর বাবার জন্য কিছু বলতে পারেনি। তবে তোকে পেয়ে এই বাড়ির সবাই খুশি হয়েছিল, শুধু তোর দিদুন বাদে। কেন তিনি মেনে নেননি আমার জানা নেই। তুই আমার আপার সন্তান। আমি চাইনি লোকে তোকে এতিম বলুক। আমার নিজের সন্তানের পরিচয়ে বড় করেছি। এতগুলো বছর আমি যে সত্যিটা ভুলেই গিয়েছিলাম রে। আমি কি খুব বড় অন্যায় করে ফেলেছি? কথাগুলো বলে কান্না করতে করতে বসে পড়ে পিহুর মা। পিহু নিজের এত বড় অতীত জেনে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রয়েছে। তার জীবনটা যে এখন তার কাছে সিনেমার মতো লাগছে। চারপাশে সবাই চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই। আহিরের মায়ের নিজের কাছে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। সেও তো পিহুকে ভালোবাসে। এক সন্তানের জন্য সে কি আরেক সন্তানকে খুব বেশি কষ্ট দিয়ে ফেললো? আহিরের শোকে যে সে সব ভুলতে বসেছিল। পিহুর মুখের দিকে এখন আর সে তাকাতে পারছে না। সবার চোখে পানি ছলছল করছে, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। অন্যদিকে কি? পুলিশগুলো ভাইয়া থেকে প্রমাণগুলো নিয়ে নেয়, আর সেইগুলো সেই শয়তানগুলোর হাতেই অনেক টাকার বিনিময় দিয়ে দেয়। তখন থেকে তারা ভাইয়ার পেছনে লেগে যায়, অবৈধ কাজের সাথে জড়িয়ে বলে ভাইয়াকে জেলে পাঠিয়ে দেয়। মা এই খবর জানতে পেরে আমায় নিয়ে থানায় যায়। তারা ভাইয়াকে ছাড়তে চায় না। অনেক জায়গায় ঘুরে ঘুরে ভাইয়াকে আমরা বাড়িতে আনতে পারি। মা কেজি স্কুলে আর কয়েকটা টিউশনি করিয়ে আমাদের সংসার চালাতো। কিন্তু ভাইয়ার এই ঘটনা শুনে মায়ের কাজও চলে যেতে থাকে। মা ভাইয়াকে এইগুলো ছেড়ে দিতে বলেও সে রাজি হয় না। মা রেগে একটা থাপ্পড় মারে, ওকে বলে বের হয়ে যা। কিছু না বললে বাড়ি থেকে বের হয়ে যায়। আমার পরীক্ষা শেষ হয়, তার কিছুদিন পরেই বাড়িওয়ালা আমাদের বাড়ি ছাড়তে বলে। কোথায় যাব আমরা? অনেক অনুরোধ করার পরেও তাড়িয়ে দিতে চাওয়া হয় আমাদের। কয়েক মাসের ভাড়া বাকি ছিল। ভাইয়ার এর মধ্যে কয়েকবার বাড়ি আসলেও মা বারবার ফিরিয়ে দেয়। হঠাৎ ভাইয়া আসা বন্ধ করে দেয়। কোথায় থাকতো জানতাম না আমরা। এই সুযোগে বাড়িওয়ালা আমাদের বের করে দেয়। কেউ কিচ্ছু বলে না। আশেপাশের মানুষ জন শুধু তাকিয়ে দেখে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ মাঝ রাস্তায় চলে আসে মায়ের হাত ছেড়ে। আমি ছোট না হলেও আমার খেয়াল ছিল না গাড়ি আসছে। আমি বাবা আর ভাইয়ের কথাই ভাবছিলাম। মা এই দৃশ্য দেখে চিৎকার করে ওঠে, আর কোনো কিছু না দেখে সেন্সলেস হয়ে যায়। সেই দিন গাড়িটা আমায় ধাক্কা দেয়নি, অল্পের জন্য আমি বেঁচে গিয়েছিলাম। গাড়িতে বসে থাকা লোকজন মাকে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করে। ডক্টর বলে মায়ের মানসিক অবস্থা ভালো না, আস্তে আস্তে পাগল হয়ে যেতে পারে। অনেকগুলো শোক সে মেনে নিতে পারেনি। হাসপাতালে আমি সব সময় মায়ের পাশে বসে থাকতাম। সরকারি হাসপাতাল হওয়ায় টাকা দিতে হয়নি, কিন্তু বেড ছেড়ে দিতে হয়েছিল। 1 মাস পরে ভাইয়া খোঁজ পেয়ে সেই হাসপাতালে আসে। ততদিনে মায়ের অবস্থা আরো খারাপ। সবাই তখন তাকে পাগলা গারদে পাঠিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করছিল। ভাইয়া কোনো মতো আমাকে আর মাকে নিয়ে আসে তার কাছে। আমি বুঝতে পেরেছিলাম ভাইয়া কোনো খারাপ কাজের সাথে জড়িয়ে পড়েছে, না হলে এত অল্প দিনে এত বড় বাড়ি করা সম্ভব নয়। আমি চলে যেতে চেয়েছিলাম, কিন্তু কোথায় যাব? মায়ের পাগলামি বাড়লে মানসিক হাসপাতালে রেখে আসতে আমরা বাধ্য হই। যদিও আমি তখনও চাইনি মাকে দূরে যেতে দিতে, কিন্তু ভাইয়া বুঝিয়ে সুঝিয়ে আমাকে রাজি করায়। মা আমাকে ভাইয়াকে কাউকে চিনতে পারতো না, দেখলেই কেমন করতো। ভাইয়া বলে কয়েকদিন পরেই মাকে নিয়ে আসবে। 2 সপ্তাহ পরে খবর আসে মা পালিয়েছে। কোথায় গেছে কেউ জানে না। পুলিশের কাছে যেতে চাইলে ভাইয়া রাজি হয় না, কারণ পুলিশদের ভাইয়া ঘৃণা করে। সে একাই সৎভাবে না পারলেও অসৎভাবেই আমার বাবার খুনিদের শাস্তি দেয়। এইসব আমার পছন্দ হতো না, তাই আমি বাহিরে চলে যাই। একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হই, কারণ অ্যাডমিশনের সময় ছিল না। ভাইয়া এখনো মনে প্রাণে চায় মা ফিরে আসুক। একটা রহস্যজনক কথা শুনবেন? কি?
ভাইয়াকে যারা এই মাফিয়া জগতে নিয়ে এসেছে তারাই আবার বাবার খুনি ছিল। তাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করায় আমার বাবাকে হারাতে হয়েছিল। তারাই ভাইয়াকে নিয়ে আসে, এমন সাহসী ছেলে তাদের দরকার বলে। তারা ছিল মোট 5 জন। ভাইয়া ধীরে ধীরে সবার বিশ্বাস অর্জন করে, একজনকে দিয়ে অন্যজনের খুন করায়। শেষ পর্যন্ত জলে নেমে কুমিরদের মধ্যে মারামারি লাগিয়ে সে দর্শক হয়ে দেখতে থাকে। বলতে যতটা সহজ লাগলেও কাজটা কিন্তু সহজ ছিল না। সব শেষ হওয়ার পরেও ভাইয়া এখান থেকে বের হতে পারেনি। ততদিনে পুলিশ ভাইয়ের বিষয়ে জেনে যায়, তবে প্রমাণের অভাবে ধরতে পারেনি। ভাইয়া এখন নিজেকে অপরাধী ভাবে। সে যদি এমন না করতো, মা হয়তো আমাদের সাথে থাকতো। আমিও এটাই মনে করি, এই জন্য আমি তার কাছে থাকতাম না। এতগুলো কথা শেষ করে আকাশের দিকে তাকিয়ে থাকে মাইশা। আহিরের ভীষণ খারাপ লাগছে। দেখতে দেখতে 1 সপ্তাহ পার হয়ে যায়, আহিরের এখনো কোনো খবর নেই। এখন আর পিহুকে কেউ কিছু বলে না। ঢাকা থেকে আসার পর থেকেই পিহুর জ্বর 1 সপ্তাহ হয়ে গেছে, ঠিক হওয়ার নামই নেই। হবে কেমনে? পিহু যে ওষুধ মুখেই তুলে না। সবাই খুব টেনশনে আছে। অন্যদিকে আহির প্রমাণ সংগ্রহ করলেও সে চায় না মায়ানকে ধরিয়ে দিতে, কারণ মায়েশা একা হয়ে যাবে। তার যে আর কেউ নেই এই পৃথিবীতে। কিন্তু সে আর থাকতে পারছে না এখানে, তাকে যেতে হবে পিহুর কাছে। তার মন বলছে তার পিহু ভালো নেই। আহির ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে, তোর মনে আছে পিহু, ছোটবেলায় তোর একবার ভীষণ জ্বর এসেছিল। সে অবস্থাতেই তুই আমার কাছে বাড়া ধরেছিলি আইসক্রিম খাবি। আমি কোনো মতেই কিনে দিতে রাজি হইনি। তাহলে কি বলেছিল মনে আছে? আহির ভাই, আমাকে তাড়াতাড়ি আইসক্রিম কিনে দে, নইলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে। কেন, কি বিপদ? আমাকে মারামারি ছাড়াতে যেতেই হবে। কিন্তু এখন তো আমার জ্বর, আইসক্রিম না খেলে তো জ্বর ঠিক হবে না। আর ঠিক না হলে আমি যেতেও পারবো না। কি বলছিস? কার মারামারি লাগছে? চাঁদ মামা আর সূর্য মামার। মানে? আরে আহির ভাই, তুই তো কিছুই জানিস না। আমি বলছি তুই শোন। মেঘের দেশে তারার মেলা হচ্ছে, সেই মেলা দেখতে গিয়েছিল চাঁদ মামা আর সূর্য মামা। সেখানে গিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়, আর ঝগড়া থেকে মারামারি লেগে যায়। তাদের ঝামেলা থামানোর জন্য তাদের রানীকে খবর পাঠিয়েছে। আমি আইসক্রিমের জন্য যেতে পারছি না, এখন তাড়াতাড়ি কিনে এনে দে, আমাকে যেতে হবে। এমন কথা তোর পক্ষেই বলা সম্ভব রে পিহু? ভাবলেও অবাক লাগে। সে ছোট্ট পিহুটা এখন আমার বউ। এতক্ষণ দরজায় দাঁড়িয়ে এসব শুনছিল মাইশা। আহির আজকে দরজা লক করতে ভুলে গিয়েছিল, তবে আহির যে বিবাহিত এটা সে জানতো না। জানলে কখনোই আহিরকে এখানে নিয়ে আসতে বলতো না। আপনি বিবাহিত? হঠাৎ কারো কণ্ঠে চমকে উঠে আহির। মাইশাকে দেখে শান্তভাবেই উত্তর দেয়। হঠাৎ গুলির শব্দে দুজনেই চমকে উঠে। পুলিশ আহিরকে খুঁজতে খুঁজতে এখান পর্যন্ত পৌঁছে গেছে। মায়ান দৌড়ে এসে মাইশা আর আহিরকে নিয়ে পালানোর জন্য, কিন্তু আহির তাদের দুজনকে চলে যেতে বলে। মায়ান আহিরকে রেখে যেতে চায় না, কিন্তু মাইশার যতই কষ্ট হোক সে চায় না কারো ঘর ভাঙতে, তাই মায়ানকে বলে। উনি আমাদের সাথে গেলে আমি যাব না। মায়ান বাধ্য হয়ে মাইশাকে নিয়ে পালাতে থাকে। আহির অবশ্য তাদের পালাতে সাহায্য করেছে। আহির এত বড় সুযোগ হাতছাড়া করবে মায়ান ভাবতে পারেনি। যাওয়ার আগে আহির তাকে একটাই কথা বলেছে। সব পুলিশ কিন্তু খারাপ হয় না। আশা করব এখন থেকে ভালো হয়ে যাওয়ার চেষ্টা করবেন। উত্তরে মায়ান শান্ত চোখে তাকায়, আর মাইশা, সে আর পিছু ফিরে তাকায়নি। আহির দেরি না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সকালে ঘুম ভেঙে সামনে থাকা ব্যক্তিকে দেখে চমকে যায় পিহু। চিৎকার দিয়ে উঠে বাড়ির সবাই দৌড়ে আসে। বাড়ির সবার সকল অভিযোগ শুনে ভোর রাতে পিহুর পাশে এসে ঘুমিয়েছিল আহির। সকাল সকাল পিহুর চিৎকারের কারণ তার মাথায় ঢুকলো না। সবাই একসাথে জিজ্ঞেস করে। কি হয়েছে রে পিহু? ও- ওখানে কেন, আপনি বুঝি আমাকে দেখে খুশি হননি? বাড়ির সবাই তাদের রেখে কিছু না বলে চলে যায়। তাদের এখন আলাদা সময় দেওয়া দরকার। তুই কখন এসেছিস? আবার তুই? যাই হোক, ভোরের দিকে। আমাকে ডাকিসনি কেন? যে কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছিলি, ডাকতে ইচ্ছে করেনি। তোর কি আমার কথা একবারও মনে পড়েনি? তোর পরনে বুঝে? আচ্ছা বাদ দে, আইসক্রিম খাবি না? তারাদের রান্না বুঝে এবার খবর পাঠায়নি? পিহু এবার ইমোশনাল হয়ে যায়, আর সময় নষ্ট না করে আহিরকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে। তুই তুই আবার চলে যাবি না তো? মেলা তো হচ্ছে, তবে মেঘের দেশে নয়, আহিরের মনের দেশে। অবশেষে তার সংসার জীবন শুরু হতে চলেছে। সবাই মিলে এখন বেশ ভালো আছে। ফুলমতিও নিজের ভুল বুঝতে পেরেছে। সে আগের যুগের মানুষ। পিহুকে যখন এ বাড়িতে নিয়ে আসে তখন সে ভেবেছিল তার ছেলের যদি কোনো ক্ষতি হয়। জন্মের সময় বাবা মা মারা গেছে, এই মেয়ে তো শুভ নয়, এসব ভেবে উনি পিহুকে আপন করতে পারেনি। তবে এখন তার ভুলটা ভেঙেছে।
1 বছর পর আহির আর পিহুর দুষ্টু মিষ্টি সংসার সুখেই চলছে। তারা আবার শহরে চলে এসেছে। পিহু অনার্সে ভর্তি হয়েছে। আহিরের কাজও চলছে সমান তালে। ইদানিং পিহুর শরীরটা ভালো যাচ্ছে না, কিছু খেতে পারে না, বমি হয়, বের হয়ে যায়। আহির দুশ্চিন্তায় পড়ে যায়, ডক্টরের কাছে নিয়ে যেতে চায়, কিন্তু পিহু রাজি হয় না। তার মনে একটা সন্দেহ হয়। পিহু আজকে বিকালে জানতে পেরেছে তারা 2 জন থেকে 3 জন হতে চলেছে। আহির কখন বাড়ি আসবে, কখন সে কথাটা বলবে? সময় যেন যাচ্ছেই না। আহির কি খুব বেশিই খুশি হবে? হঠাৎ পিহুর অপেক্ষার অবসান ঘটিয়ে কলিং বেল বেজে ওঠে। ধীরে ধীরে পিহু দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলতেই আহির ভেতরে এসে জিজ্ঞেস করে। কি হয়েছে? এমন বড়সড় ঘুমটা দিয়েছো কেন? পিহুর হঠাৎ খুব লজ্জা লাগছিল, তাই দরজা খোলার আগে ঘুমটা দিয়েছিল। কি হলো? কিছু বলো। তুই মানে তুমি আমি কি? তুমি বাবা হতে চলেছ। কথাটা বলে এক দৌড়ে ভেতরে চলে যায়। আহির শক খাওয়ার মতো দাঁড়িয়ে রয়েছে। সে যা শুনল তা কি সত্যি? এখন থেকে তারা আর 2 জন নয় 3 জন।